এটা দেখা যাবে না, এটা বলেছে গতদিন, এই জন্য আমাকে করতে দেয়নি। ওয়েট করছিল এটা যখন ইয়ে দেখলে, কমেন্ট দেখলে ক্লাস নিতে হবে। করেন। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমি আবার বলছি, আমি ক্লাস শুরু করছি। যারা শব্দ শুনতে সমস্যা মনে করবেন তারা মাইক্রোফোন একটু ইউজ করবেন, হেডফোন ইউজ করেন, ঠিক আছে? ওখানে কোনো ইম্পর্টেন্ট কমেন্ট মনে করলে বা কোনো আমাকে নাম করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি বইয়ের নাম আপনাদেরকে বলেছিলাম যে বইয়ের নাম আজকে বলে দিব। বাংলা ব্যাকরণের জন্য সবচেয়ে প্রধান যে বইটি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশে এখন পর্যন্ত একমাত্র নির্ভরশীল বই হচ্ছে নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ। শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ। আচ্ছা, শ্রেণী মানে ঠিক করে নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ। এবার লেখা দেখা যাচ্ছে? প্রথম বই হলো নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ। এটি একদম প্রথমে আপনাকে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটি, সেটি হচ্ছে আমাদের ডক্টর হুমায়ুন আজাদ স্যারের কত নদী সরোবর, একটি বই। কত নদী সরোবর, একটু সম্ভব হলে পড়বেন। কত নদী সরোবর, কত নদী সরোবর, ডক্টর হুমায়ুন আজাদ। সম্ভব হলে সাহিত্যের জন্য ওনার লাল নীল দীপাবলি, এই বইটা পড়বেন। লাল নীল দীপাবলি। লাল নীল দীপাবলি পড়বেন। আচ্ছা, আর সৌমিত্র শেখর স্যারের সাহিত্য জিজ্ঞাসা, এই বইটিও একটু পড়বেন। সাহিত্য জিজ্ঞাসা। আর আমার একটি বই আছে হ্যান্ডনোট টাইপের, বাংলা কোষ। সম্ভব হলে দেখা যাচ্ছে না যে? আচ্ছা, আমি কি করে লিখছি? বাংলা কোষ, এই বইটি আমার লেখা, জুয়েল কিবরিয়া। আর অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা, একটি অভিধান আপনাদের কাছে রাখতে হবে, ব্যবহারিক বাংলা অভিধান। ব্যবহারিক বাংলা অভিধান, বাংলা একাডেমি। এই বইগুলি মোটামুটি ভালো করে ফলো করবেন। তাহলে আমি আবার বলছি, নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ, এই বইটি ফলো করতে হবে মূলত। তার সাথে ডক্টর হুমায়ুন আজাদ স্যারের দুটি বই, ব্যাকরণের জন্য কত নদী সরোবর এবং সাহিত্যের জন্য লাল নীল দীপাবলি। তার সাথে আমাদের সাহিত্য জিজ্ঞাসা, এই বইটি আপনারা পড়বেন, তাই না? সৌমিত্র শেখর স্যারের সাহিত্য জিজ্ঞাসা বইটিও আপনারা পড়বেন। আর আমার একটি বই আছে বাংলা কোষ, সম্ভব হলে, যদি সংগ্রহ করা সম্ভব হয়, ঠিক আছে? তাহলে বাংলা কোষ, এই বইটি আপনারা, আমার একটু হ্যান্ডনোট টাইপের বই, ভালো আপনাদের কাজে লাগবে, এই বইটা কিনবেন। আর অবশ্যই বাংলা একাডেমির একটি ব্যবহারিক বাংলা অভিধান, ব্যবহারিক বাংলা অভিধান, এটা একটা রাখবেন। এই বইগুলি বেশি জরুরি। এর বাইরে সাহিত্যের জন্য যেটি করতে পারেন আপনারা,
আর ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের ইতিবৃত্ত নামে একটি বই আছে, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। আমি এখানে একটু মুছে লিখছি। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। আব্দুল হাই আলী আহসান। সাহিত্যের জন্য এই দুটো বই পড়ে আমি লিখে বললাম সাহিত্য আসলে অনেক পড়তে হবে, তো এই সাহিত্য জিজ্ঞাসাটা ফলো করতে পারবেন, আমার বাংলা কোর্সটা ফলো করবেন সাহিত্যের জন্য, ঠিক আছে, ডক্টর হুমায়ুন আজাদের লালন দীপাবলি। এবং এই দুটো আরও একটু যারা পড়তে চান, বেশি পড়ুয়া টাইপ যারা, তারা বাংলা সাহিত্যের ইতিবৃত্ত ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এবং বাংলা সাহিত্যের ইতিহাস আব্দুল হাই আলী আহসান। আচ্ছা আচ্ছা, যারা অ্যাডমিশনের শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য আসলে আমি একটু আলাদা করে একদিন আলাদা করে কথা বলবো আপনাদের সাথে, শুধু আপনাদের জন্য আমি প্রয়োজন একদিন আধা ঘন্টা আগে একটু টাইম দিব, ঠিক আছে, আলাদা করে। তারপরে বললো কি আপনাদের দুটো জিনিস, একটা মূল টেক্সট প্লাস 9 10 ব্যাকরণ, আর কিছু শোনা। যারা অ্যাডমিশনের শিক্ষার্থী আছেন যারা, তাদের জন্য দুটি কথা, সির্ফ দুটি কথা। একটা মূল টেক্সট, আপনার যে পাঠ্য বই, একাদশ দ্বাদশ শ্রেণীর যে পাঠ্য বই সাহিত্য, তার সাথে সহপাঠ লাল সালু, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার সিরাজউদ্দৌলা, আর তার সাথে ব্যাকরণটি 9 10 বইটা মূল ফলো করবেন। আর পাশাপাশি আপনার ইন্টার সিলেবাসে যে টপিকগুলি ছিল, বিশেষ করে উচ্চারণ, বানান, সমাস, উপসর্গ, প্রত্যয়, ঠিক আছে, পদ প্রকরণ, ব্যাকরণের শব্দশ্রেণী, সেই টপিকগুলি ভালো করে ফলো করবেন। আপনার সাহিত্যের ইতিহাসের খুব বেশি দরকার নেই, তবে অল্প কিছু দরকার হবে, আর সেটি আপনি আমার বাংলা কোর্সটা যদি ফলো করেন তাহলেই ওকে। অ্যাডমিশনের শিক্ষার্থীর জন্য অনেক বই নেই, অ্যাডমিশনের শিক্ষার্থী যারা আছেন, আমার ব্যাকরণ কোর্সটা করলে ব্যাকরণ ক্লিয়ার, ব্যাকরণ কোর্স করলে আপনার ব্যাকরণ শেষ, ব্যাকরণের কোনো বই পড়তে হবে না, শুধু 9 10 বইটা ফলো করবেন এর সাথে। আচ্ছা, আর আমার বাংলা কোর্স বইটা রাখবেন, আর ইন্টারের ফার্স্ট পার্ট, তাহলে 3টি বই অ্যাডমিশনের ছাত্রদের জন্য, সির্ফ 3টি বই, ইন্টারের যে মূল বই টেক্সট, তার সাথে 9 10 এর গ্রামার বই, আমার বাংলা কোর্স শেষ। আর যদি আপনারা এমনি মডেল টেস্ট জাতীয় বই বা সালের কোশ্চেন, তাহলে প্রিভিউ নামে একটি বই আছে, প্রিভিউ বাজারে দেখবেন, মডেল টেস্টের জন্য প্রিভিউ নামে একটি বই, মডেল টেস্ট বা বিভিন্ন সালের কোশ্চেন, তাহলে এই বইটি আপনারা বাজার থেকে সংগ্রহ করে নিতে পারবেন। তো আমি মূলত জবের যে বইগুলি দরকার, আর এই দুটি বই বাংলা সাহিত্যের ইতিবৃত্ত এবং বাংলা সাহিত্যের ইতিহাস, এই দুটি বই আপনারা যারা একটু বেশি পড়বা, বেশি পড়তে চান বা পড়তে পারেন তারা নেবেন, আর বাকিগুলি সবার জন্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করছি আপনারা বইয়ের যে আলোচনা, অর্থাৎ বই কোন কোন বইগুলো আপনি রেফারেন্স বুক হিসাবে, আর গতানুগতিক জন্য যদি কোনো বই একটা কিনতেই চান, বাজারের কোনো গদবাদা বই, তাহলে প্রফেসর্স প্রকাশনী এর মধ্যে বেস্ট। বাজার থেকে যদি এমনি প্রচলিত কোনো বই কিনতে চান, তাহলে এর জন্য প্রফেসর্স প্রকাশনীর একটা প্রিলিমিনারি বাংলা বই, ওখানে বিভিন্ন সালের কোশ্চেন থাকে অ্যানালাইসিস করা, সেটা একটু ফলো করতে পারেন। বিভিন্ন সালের কোশ্চেনের জন্য বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ বাংলাদেশের পিএসসির বা অন্যান্য সকল পরীক্ষার কোশ্চেনগুলো দেওয়া থাকে, এটা আপনারা পড়তে পারবেন, ঠিক আছে, টপিক ওয়াইজ দেওয়া থাকে। আচ্ছা, তাহলে আমরা, আর অনেকে বলেছেন স্যার গুরুত্ব অনুযায়ী পড়াবেন, আমি আসলে আপনাদের এমনভাবে পড়াবো, আমি আবার বলছি আপনার আমার উপর ফেথ রাখতে হবে। আমার মাথায় আছে যে সামনে অ্যাকচুয়ালি বিসিএস, ঠিক আছে, মার্চের 19 তারিখে, তো তার আগেই আমি চেষ্টা করব পুরো কোর্সটি শেষ করার, এবং অবশ্যই গুরুত্বপূর্ণ টপিকগুলিকে কি করব প্রথম দিকে রাখবো। কাজে আমি কোর্স প্ল্যান যেটাই দিই, আমি জানি না, পরে আমি কিন্তু রিশিডিউল একটা কোর্স প্ল্যান দিয়েছি, আমি প্রয়োজন আরেকবার দিব আপনাদের, দু একেই, আপনার বিভ্রান্ত হওয়ার দরকার নাই।
আমার যেভাবে ভালো মনে হয়, যেটাতে মনে হয় যে আপনাদের সবারই কি উপকার হবে। আমি যাতে শর্টকাটও করবো না, ফাঁকিও দেবো না, আবার সিলেবাসটা ভালো মতো শেষ করবো এবং গুরুত্বপূর্ণগুলি যাতে আপনারা একটু তাড়াতাড়ি করেন সেটা আমার মাথায় আছে। ক্লিয়ার? আমার উপর আত্মবিশ্বাস রাখবেন। আমি একটা কথা বলেছি আপনাদের যে আমার উপর বিশ্বাস রাখবেন, এর প্রতিফল আমি দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আর আরেকটি কথা বলে রাখি, আজকের ক্লাসে প্রথম দিন আমি ক্লাসটা গুছিয়ে করতে পারিনি। কোন একটি টপিক ধরেন আমি বর্ণমালা পড়ানো শুরু করলাম, ভালো করে শুনবেন কথা বলে। অনেকে আছেন, অনেক স্টুডেন্ট তো অনেকে আছেন যে না বুঝে প্রশ্ন করেন, অযথায় প্রশ্ন করেন, মনে করেন প্রশ্ন করা এটা একটা বাহাদুরি, কমেন্ট করা, এরকম করবেন না। কোন প্রশ্ন আপনার মনে যদি কোনো প্রশ্ন আসে পড়া সম্পর্কিত, তাহলে আপনি নোট করবেন নিজের খাতায়। আমার ধারণা আমি যখন একটা টপিক আলোচনা শেষ করব, তাহলে আপনার প্রশ্নটি আর থাকবে না। ভালো করে শুনবেন কথাটি। ধরেন আমি বর্ণমালা নিয়ে আলোচনা করছি বা আমি সন্ধি নিয়ে আলোচনা করছি, কথার কথা। তাহলে সন্ধি যখন পড়াতে শুরু করবো, আপনার মনে নানান কোশ্চেন আসবে, নানান কনফিউশন তৈরি হবে। আপনি কোশ্চেন করবেন না, কোশ্চেনগুলি খাতায় নোট ডাউন করবেন। আমার সন্ধি পড়া যখন শেষ হবে, একটা টপিক যখন শেষ হবে, আমি আপনাদের বলবো যে এখন আপনি আপনারা প্রশ্ন করেন। প্রয়োজনে প্রশ্ন করার জন্য আমি আলাদা আধা ঘন্টা সেশন রাখবো, কারণ প্রশ্নটা যখন আমার টপিক না শেষ হবে তখন অনেক কোশ্চেন আপনার থাকবে। অনেক কোশ্চেন আছে বলে তো আপনি আমার কাছে এসেছেন, অনেক কোশ্চেন অনেক অজানা আছে বলে কিন্তু আপনি আমার কাছে এসেছেন। আমি যখন একটা টপিক শেষ করবো তখন কিন্তু কোশ্চেন অত থাকবে না, থাকলেও এক দুটা থাকবে। কিন্তু আগে যদি প্রশ্ন করা শুরু করেন তাহলে তো ভাই হাজার হাজার প্রশ্ন আসবে। 1000 স্টুডেন্ট যদি একটা করে কোশ্চেন করে তাহলে ক্লাস হবে না। আমার টপিক শেষ হলে আমি আপনাদের বলবো, তখন ক্লাস করবে, তখন প্রশ্ন করবে। ঠিক আছে? আর যখন মনে যায় স্যার তখন মনে থাকবে না, যখন যে প্রশ্ন মনে আসবে আপনি নোট ডাউন করবেন। এবং আমি আলোচনা শেষ করে গিয়ে দেখবেন অনেক প্রশ্ন আপনার আমার আলোচনার মধ্যে এমনিতেই কি সলভ হয়ে গেছে, তখন কেটে দেবেন। আর যেটা দেখলেন যে না স্যারের আলোচনার মধ্যে আমার এই সমস্যাটা সলভ হলো না, তখন আপনি সেটা করবেন। আমি যখন বলবো যে এবার আপনারা এই চ্যাপ্টার নিয়ে প্রশ্ন করেন, চ্যাপ্টার শেষ হওয়ার আগে দয়া করে প্রশ্ন করবেন না, তাহলে কিন্তু ক্লাসটা মানে বিভ্রান্ত করবে। অর্থাৎ ক্লাসের মধ্যে যদি অযথাই বেশি প্রশ্ন উত্তরই আলোচনা করি, তাহলে মূল টপিকগুলো কিন্তু কি ভালো মতো আলোচনা করতে পারবো না। কাজে প্রশ্ন কিন্তু উত্তর দিব, কিন্তু টপিক আলোচনার কি শেষে। ক্লিয়ার? ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করছি বাংলা বর্ণমালা। প্রথম জানতে হবে বাংলা বর্ণমালার জনক কে। বাংলা বর্ণমালার জনক কে? নিশ্চয়ই আপনারা হয়তো কেউ কেউ জানেন বা অনেকে জানেন। বাংলা বর্ণমালার জনক কে, বাংলা বর্ণমালার স্থপতি কে, বাংলা বর্ণমালার ডিজাইনার কে, বাংলা বর্ণমালার নকশাকার কে? এই সকল প্রশ্নের উত্তর একটাই, চার্লস উইলকিন্স। উত্তরটা কি? চার্লস উইলকিন্স। প্রশ্ন অনেকগুলো, উত্তর কিন্তু একটাই, জাস্ট মডারেট। কোশ্চেনটা কি মডারেট। বাংলা বর্ণমালার জনক কে? তাহলে চার্লস উইলকিন্স। বাংলা বর্ণমালার স্থপতি কে? চার্লস উইলকিন্স। বাংলা বর্ণমালার ডিজাইনার কে? চার্লস উইলকিন্স। বাংলা বর্ণমালার নকশাকারের নাম কি বা নকশাকারকে? চার্লস উইলকিন্স। ব্রিটিশ ধ্বনিবিজ্ঞানী চার্লস উইলকিন্স বাংলা বর্ণের বা বর্ণমালার জনক। এখন দেখেন শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আমাদের যে বাংলা ভাষা, যে বাংলা ভাষা নিয়ে আমরা তো গর্ব করি, অহংকার করি, তাই না? মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। সেই বাংলা বর্ণের ডিজাইনার একজন ইংরেজ। এখন আপনার গর্ব কি থাকবে? আর যে বাংলা ভাষা বলছে আমার অহংকার, তাই না? বাংলা আমরি বাংলা ভাষা। এখন বাংলা ভাষা বর্ণের ডিজাইনার একজন ইংরেজ। কি কেমন না সেটা? মজার বিষয় শুনুন, চার্লস উইলকিন্স আসলে ডিজাইনারও না, মানে জনক স্থপতি কিছুই না। কি করেছে চার্লস উইলকিন্স? ফিতা কেটেছে। ফিতা কাটা বোঝেন? অর্থাৎ রাজশাহীতে একটি স্থাপনা হচ্ছে, সেটা একজন আছেন ঢাকাতে, তিনি কি করছেন? তিনি এটা উদ্বোধন করছেন। কেমনে? উনি শুধু ফিতা কাটছেন। এখনকার দিনে ফিতাও কাটা লাগবে, শুধু কি সুইচ টিপছেন। মজার বিষয়, চার্লস উইলকিন্সকে আমরা কি বলছি যে চার্লস উইলকিন্স বাংলা বর্ণমালার জনক,
বাংলা বর্ণমালার স্থপতি, বাংলা বর্ণমালার ডিজাইনার, বাংলা বর্ণমালার নকশাকার, অনেক কিছু বলছি। আসলে তিনি কিছুই করেননি, ডিজাইন কিছু করেনি, শুধু নামটা নিয়েছেন, নাম। ইংরেজিতে শাসক ছিল, তিনি নাম নিয়েছেন। তাহলে তিনি করেছেন কি আসলে? শিক্ষার্থী বন্ধুরা, তিনি এই বাংলা বর্ণ আগে থেকে ছিল, বাংলা বর্ণগুলি আগে থেকে ছিল। কোথায় ছিল? প্রাচীন ভারতের একটা বিশেষ লিপি, যার নাম ছিল ব্রাহ্মী লিপি। কি লিপি? ব্রাহ্মী। প্রাচীন ভারতে বিশেষ একটা লিপি ছিল, এক ধরনের লিপি ছিল, যে লিপির নাম ছিল ব্রাহ্মী লিপি। তো এই লিপির মধ্যে বাংলা বর্ণমালাগুলো ছিল। চার্লস উইলকিন্স শুধু কি করেছেন? একটু কাজ তিনি করেছেন। কি করেছেন? ব্রাহ্মী লিপির মধ্য থেকে বাংলা লিপিগুলোকে কি করেছেন? সিলেক্ট করে দিয়েছেন, বাছাই করে দিয়েছেন। তিনি নতুন করে কোনো ডিজাইন, কোনো নকশা টকশা এত কিছু করেননি চার্লস উইলকিন্স। তাহলে প্রশ্নটি এমনভাবে অনেকে করেন, যেটি আসলে সঙ্গত প্রশ্ন, যে চার্লস উইলকিন্স কোথা থেকে বাংলা বর্ণমালা নিয়েছিলেন, কোথায় পেয়েছিলেন, ঠিক আছে, কোথা থেকে আবিষ্কার করেছিলেন। এই টাইপের কোশ্চেন আসলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু আমরা পাম্পটি দিতে গিয়ে শাসকদের কিংবা যারা ক্ষমতাধর, তাই না, বসকে আমরা কি করি? কোনো কিছু না করলে বলে আপনি সব, কৃতিত্ব সবাই আপনার। তো বাংলা বর্ণমালার ডিজাইনার, জনক, স্থপতি, নকশাকার চার্লস উইলকিন্স। উত্তর কিন্তু দিবেন, কিন্তু পাশাপাশি জেনে রাখবেন যে আসলে চার্লস উইলকিন্স বাংলা বর্ণমালা কোথা থেকে নেন, কোথা থেকে আবিষ্কার করেন, কোথায় পেয়েছিলেন, ঠিক আছে। তার উত্তর কি? ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি। কিংবা সিম্পল কোশ্চেন হবে যে বাংলা বর্ণের উৎস কি, বাংলা বর্ণের উৎস কি, বা বাংলা বর্ণের উদ্ভব হয়েছে কোথা থেকে, বা বাংলা বর্ণ কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রাহ্মী লিপি। কিংবা চার্লস উইলকিন্স কোথা থেকে নিয়েছিলেন, তাও ব্রাহ্মী লিপি। কিংবা বাংলা লিপি কোথা থেকে এসেছে, কোথা থেকে নেওয়া হয়েছে, বাংলা লিপির উৎস কি, বাংলা লিপির উদ্ভব কোথা থেকে। তাহলে অনেকগুলি প্রশ্ন, অনেকগুলি প্রশ্ন একই, কিন্তু উত্তর একটাই। বাংলা বর্ণমালার জনক চার্লস উইলকিন্স, স্থপতি চার্লস উইলকিন্স, ডিজাইনার চার্লস উইলকিন্স, নকশাকার চার্লস উইলকিন্স। পাশাপাশি বাংলা বর্ণ চার্লস উইলকিন্স কোথা থেকে নিয়েছিলেন? ব্রাহ্মী লিপি থেকে। কোথায় পেয়েছিলেন? ব্রাহ্মী লিপি থেকে। কোথা থেকে আবিষ্কার করলেন? ব্রাহ্মী লিপি থেকে। বাংলা লিপির উৎস কি, বাংলা লিপির উদ্ভব হয়েছে কোথা থেকে, বাংলা লিপি কোথায় পাওয়া গেছে। প্রাচীন ভারতের প্রধান দুটি লিপি ছিল, প্রধান, একটি ব্রাহ্মী লিপি, আরেকটির নাম কি? খরষ্ঠী। ব্রাহ্মী এবং আরেকটি লিপির নাম ছিল খরষ্ঠী। আরো কিছু লিপি ছিল, কুটিল লিপি, দেবনাগরী লিপি, বুঝতে পারলেন? প্রাচীন ভারতের বেশ কিছু লিপি। তাহলে প্রধান দুটি লিপি ব্রাহ্মী এবং খরষ্ঠী। শিক্ষার্থী বন্ধুরা, ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্য কি? পরীক্ষায় প্রশ্ন হবে ব্রাহ্মী লিপির। অনেক অ্যাডমিশন টেস্টে আসে, বিসিএস এ আসে, প্রাইমারিতে আসে। ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্য কি? ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্য বাম থেকে ডান। দেখেন আপনি যে খাতায় লিখছেন, লক্ষ্য করেন, খাতা যখন লিখছেন কি করছেন? বাম থেকে ডানে যাচ্ছেন। এই যে আমি কি করছি? বাম থেকে ডানে যাচ্ছি, তাই না? এটি ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্য, বাংলা ভাষার বৈশিষ্ট্য, বাম থেকে ডানে। কিন্তু আপনি যখন আরবি লিখবেন, আরবি, তাই না, তখন কি করতে হবে? তখন দেখবেন কি এই দিক থেকে আপনি ডান থেকে কি আসবেন? বামে আসবেন। আস্তে আস্তে আমাকে এই দিকে যেতে হবে, ডান থেকে শুরু করে বামে আসবেন, তাই না? আপনার এটি ব্রাহ্মীর বৈশিষ্ট্য না, কার বৈশিষ্ট্য? খরষ্ঠীর। তাহলে খরষ্ঠী লিপির বৈশিষ্ট্য কি? খরষ্ঠী লিপির বৈশিষ্ট্য হলো ডান থেকে কি বাম। তাহলে প্রাচীন ভারতের দুটি প্রধান লিপি, একটি ব্রাহ্মী এবং আরেকটি খরষ্ঠী। ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্য বাম থেকে ডান, আর খরষ্ঠীর বৈশিষ্ট্য ডান থেকে বাম। ক্লিয়ার? তাহলে উল্টা করে বলবে যে বাম থেকে ডান কোন লিপির বৈশিষ্ট্য? তাহলে বাম থেকে ডান ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্য, আর ডান থেকে যদি বামে যায় তাহলে খরষ্ঠী। বাংলা লিপির বৈশিষ্ট্য কি? তাহলে যে ব্রাহ্মী লিপির যে বৈশিষ্ট্য, বাংলা লিপির একই বৈশিষ্ট্য, কারণ বাংলা লিপি মূলত কি ব্রাহ্মী লিপিরই অন্তর্গত। ঠিক আছে, আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। এখন এই যে নকশাকার তো চার্লস উইলকিন্স, ডিজাইনার চার্লস উইলকিন্স, কিন্তু প্রশ্ন হবে এমন যে বাংলা বর্ণমালার প্রথম খোদাইকারীর নাম কি? বাংলা বর্ণের প্রথম খোদাইকারী কে? বাংলা বর্ণের প্রথম খোদাইকারী। বাংলা বর্ণের প্রথম
খোদাইকারী কে বা খোদাইকারীর নাম কি? বাংলা বর্ণের প্রথম খোদাইকারীকে বা খোদাইকারী, খোদাই করা মানে হচ্ছে যে উইলকিন্স যে নকশাটা দিল, ব্রাহ্মী লিপি থেকে যে সিলেকশনগুলো দিল যে বর্ণগুলোকে, সেগুলিকে প্রথম কাঠের উপর কি করা হয়েছিল? যেমন ধরুন আমরা আগের যুগে কাঠের উপর আমরা নকশা করি না, নকশা করি ফুল, পাখি ইত্যাদি করি, ঠিক তেমনি বর্ণগুলোকে প্রথম কি করা হয়েছিল? কাঠের উপর খোদাই করা হয়েছিল। সেই খোদাই করার কাজটি করেছিলেন কে? পঞ্চানন কর্মকার। হ্যাঁ, এই তথ্য অনেকে হয়তো জানেন, তো জানলেও আমাকে জানাতে হবে, জানলেও জানাতে হবে, না জানলেও, মানে আমার সবকিছু আমি চেষ্টা করবো জানাতে। তাহলে পঞ্চানন কর্মকার। তাহলে বাংলা বর্ণের প্রথম খোদাইকারী কে বা বাংলা বর্ণ প্রথম খোদাই করেছিলেন কে বা খোদাইকারীর নাম কি? তার উত্তর হচ্ছে পঞ্চানন কর্মকার। ডিজাইনার বা নকশাকার হচ্ছেন চার্লস উইলকিন্স, আর খোদাইকারী হচ্ছে পঞ্চানন কর্মকার। কর্মকার মানে যে, তাই না, কামার, জানেন তো কর্মকার, কামারদেরকে তৎসম। এই কথাটুকু আশা করছি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এখন উইলকিন্স যে বাংলা বর্ণমালায় আমাদের বর্ণ ডিজাইন করে দিলেন, কতটি বর্ণ ডিজাইন করে দিয়েছিলেন বা বাছাই করে দিয়েছিলেন? উইলকিন্স আমাদেরকে কি 51টি বর্ণ দিয়েছিলেন, 51টি। উইলকিন্সের বর্ণমালায় বর্ণ ছিল কয়টি? 51টি। শিক্ষার্থী বন্ধুরা, উইলকিন্সের বর্ণমালায় বর্ণ ছিল 51টি। কিন্তু এখন যদি জিজ্ঞেস করা যে বাংলা বর্ণমালায় বর্ণ কয়টি, তার উত্তর কিন্তু আপনাকে দিতে হবে কি 50টি, তাই না? বাংলা বর্ণমালায় বর্ণ কয়টি? 50। উইলকিন্স আমাদের বাছাই করে দিল 51টি, আর আমরা বলছি 50টি। কারণ কি? তাহলে একটি বর্ণ আমরা বাদ দিয়েছি। উইলকিন্সের বর্ণমালা থেকে একটি বর্ণ কি করেছি? বাদ দিয়েছি। বর্ণটার নাম কি? লি। আমরা ছোটবেলায় পড়েছি, পেয়েছি, আপনারা পেয়েছেন কিনা জানি না কেউ কেউ, অর্থাৎ আমাদের যুগে রি এর পরে একটা লি বর্ণ ছিল, ঠিক আছে? এই যে একটা রি এর পরে ছিল একটা লি, লিকার যেন কাঠবিড়ালি, এরকম আমাদের বই ছিল, লিতে লিকার যেন কাঠবিড়ালি, হ্যাঁ, কাঠবিড়ালির লেজের মতো। এটি এখনকার বর্ণমালায় কি নাই, বাদ, এখনকার বর্ণমালায় নাই। তাহলে আমরা এমনি জাস্ট জেনে রাখলাম যে উইলকিন্সের বর্ণমালায় বর্ণ কয়টি ছিল বা কয়টি তিনি নকশা করেছিলেন বা কয়টি ডিজাইন করেছিলেন বা কয়টি বাছাই করেছিলেন, 51টি। আর যদি আমরা বলি বাংলা বর্ণমালায় বর্ণ কয়টি, তাহলে আমরা সেই উত্তর দিব কয়টি? 50টি। বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা 50টি। বর্ণ কয় প্রকার? বর্ণ হচ্ছে 2 প্রকার। কি কি? একটি হলো স্বরবর্ণ, আর একটির নাম কি? ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণের সংখ্যা কয়টি? স্বরবর্ণের সংখ্যা হলো 11টি, আর ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 39টি। বাংলা বর্ণমালায় বর্ণ 2 প্রকার, সবাই জানেন, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণের সংখ্যা 11টি এবং ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 39টি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটি পড়ব, আমাদের আজকের টপিক কিন্তু আমরা প্রবেশ করছি। তাহলে আমরা এখন প্রথমে একটু স্বর নিয়ে কথাবার্তা বলতে চাই। এই যে স্বরবর্ণ আমরা বললাম 11টি, এই 11টি স্বরবর্ণকে আবার 3 ভাগে ভাগ করেছে। প্রধানত স্বরবর্ণগুলিকে প্রধানত 3টি পর্যায়ে বা 3টি পর্বে ভাগ করে আলোচনা করা হয়েছে। একটিকে বলা হয়েছে কি মাত্রাগত ভাগ, মাত্রাগত। আরেকটিকে বলা হয়েছে গঠনগত ভাগ, আরেকটিকে বলা হয়েছে উচ্চারণগত। আচ্ছা, উচ্চারণগতটা আগে লিখি, এটা কৌশলগত কারণে। উচ্চারণগত এবং আরেকটা কি গঠনগত। বাংলা স্বরবর্ণকে 3টি ভাগে বা 3টি পর্যায়ে ভাগ করে আলোচনা করা হয়। তাহলে বাংলা স্বরবর্ণের প্রধান ভাগ কয়টি? 3টি। কি ভাগ? মাত্রাগত ভাগ, উচ্চারণগত ভাগ, গঠনগত ভাগ। এখন প্রশ্ন করবে মাত্রাগতভাবে স্বরবর্ণ কয় প্রকার? মাত্রাগতভাবে স্বরবর্ণ কয় প্রকার? সবাই জানেন মাত্রাগতভাবে স্বরবর্ণ 3 প্রকার। কি কি? একটি হলো পূর্ণমাত্রা, একটি হলো অর্ধমাত্রা, আর একটি হলো মাত্রাহীন। মাত্রার ভিত্তিতে বা মাত্রাগতভাবে
বা মাত্রা অনুসারে, দেখেন প্রশ্নটা মডারেট করছে, একই প্রশ্ন কিন্তু কি পরীক্ষকের কাছে কি একটা জিনিসকে একটুখানি এদিক ওদিক করে পেঁচানো। তবে মাত্রাগতভাবে বা মাত্রার ভিত্তিতে বা মাত্রা অনুসারে বা মাত্রার উপর ভিত্তি করে স্বরবর্ণ কয় প্রকার? 3 প্রকার। কি কি? পূর্ণ মাত্রা, অর্ধমাত্রা, মাত্রা। উচ্চারণগতভাবে বা উচ্চারণের ভিত্তিতে বা উচ্চারণ অনুসারে স্বরবর্ণ কয় প্রকার? 2 প্রকার। কি কি? হ্রস্ব স্বর এবং দীর্ঘ স্বর। হ্রস্ব এবং দীর্ঘ। গঠনগতভাবে বা গঠনের ভিত্তিতে বা গঠন অনুসারে স্বরবর্ণ কয় প্রকার? 2 প্রকার। কি কি? মৌলিক এবং যৌগিক। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আপনি একটু লিখে নেবেন। মাত্রাগতভাবে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। উচ্চারণগতভাবে হ্রস্ব এবং দীর্ঘ। গঠনগতভাবে মৌলিক এবং কি? যৌগিক। এখন পরীক্ষার প্রশ্নটাকে মডারেট করবে। কেমন মডারেট করবে? যে মৌলিক যৌগিক এটি স্বরের কোন ধরনের শ্রেণীবিভাগ? মৌলিক যৌগিক এটি স্বরবর্ণের কোন ধরনের শ্রেণীবিভাগ? গঠন। যদি বলে হ্রস্ব দীর্ঘ এটি স্বরের কোন ধরনের শ্রেণীবিভাগ? উচ্চারণ। যদি বলে পূর্ণমাত্রা অর্থে মাত্রাগত, মাত্রাগত বোঝাই যাবে মাত্রা, তাই না? হ্রস্ব দীর্ঘ উচ্চারণের ভিত্তিতে আর মৌলিক যৌগিক হচ্ছে গঠনের ভিত্তিতে। এবার আমরা বর্ণগুলো লিখে নিব। ওকে, আগে একটু লিখে নিই, তারপরে আমার আলোচনা করতে সুবিধা হবে। আপনারাও পারলে আমার সাথে একটু লিখে ফেলবেন সবাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন কিন্তু 1-এ আছি, বুঝতে পারলেন? 1-এ। এবং দেখেন যারা আপনার বিসিএস বা জবের পরীক্ষার্থী আছেন, ক্লাস অ্যাডমিশন যারা আছেন, ভালো করে শুনবেন কথাটি। দেখেন আপনি এমএ পাস করেছেন, বিসিএস পরীক্ষা দেবেন, কিন্তু আপনাকে বর্ণমালা স্বরবর্ণ পড়তে হবে। কেন পড়তে হবে? আসলে এই যে আপনি যখন উপর ক্লাসে পরীক্ষা দেবেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন। আমরা কিন্তু এখানে ওই যে বললাম যে অনেক অ্যাডমিশন আমরা কমেন্ট করছেন, অ্যাডমিশন আমরা কি করব? অ্যাডমিশন কিংবা বিসিএস যা পরীক্ষাটার নাম কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা। তো প্রতিযোগিতামূলক পরীক্ষা যেখানে, সেখানে কিন্তু আপনার নির্দিষ্ট কোনো সিলেবাস নাই। 1 থেকে আপনার এই পর্যন্ত আপনি যা কিছু পড়েছেন সবই আপনার সিলেবাস। ভালো করে শুনবেন কথাটি, মনোযোগ দিয়ে, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। প্রতিযোগিতামূলক পরীক্ষা যেখানে, যেখানে পাশের পরীক্ষা, একটা হলো পাশের পরীক্ষা, সেটা ভিন্ন পাস, আর একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেখানে আপনার সিলেবাস কি? আপনি 1 থেকে এই পর্যন্ত যা কিছু পড়েছেন সবই আপনার সিলেবাস। যদি তাই না হতো, দেখবেন আপনাদের আসবে যে সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালোভাবে চলি। এই কবিতাংশের কবি কে? পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়ি একা, কোথা যাও বলে যাও ভাই, শীতের সঞ্চয় তাই খাদ্য খুঁজিতেছি ভাই। এই কবিতায় রচয়িতাকে। পাখি সব করে রব রাতি পোহাইল, কারণে কুসুম কলি সকলে ফুটিল, তাই না? পঙ্ক্তির রচয়িতাকে। এই কবিতাটা কি আপনার এমএ ক্লাসের, নাকি ইন্টারমিডিয়েট ক্লাসের, নাকি ডিগ্রি ক্লাসের? কোন ক্লাসের? আসলে এটা 3 বা 4-এর। চিকচিক করে বলে কোথায় কাদা, 2 ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিংবা মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই, যতীন্দ্রমোহন বাগচি। তাই না? কবিতার নাম কি, কবির নাম কি? তার মানে কেন আপনি এমএ পাস করেও, তাই না, আপনি ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার চয়েস দেবেন বা প্রশাসন চয়েস দেবেন, কেন আপনাকে ওই 3-এর বাচ্চার কবিতা পড়তে হচ্ছে? বিষয়টি আসলে প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং অ্যাডমিশনে কিন্তু আসে। ভাত দেয়া হারামজাদা, নইলে মানচিত্র খাবো, কিংবা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, কিংবা আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, কার লেখা? কুসুম কুমারী দাস। কেন আসে বলি? কারণ হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষা মানে আপনি 1 থেকে এই পর্যন্ত যা কিছু পড়ে এসেছেন সবকিছু কিন্তু কি আপনার পড়া। তো যেটি বলছিলাম, আমরা কিন্তু 1 ক্লাসে আছি। 1 ক্লাস থেকে আস্তে আমরা 2-এ উঠবো, 3-তে উঠবো, 5 উঠবো, এইভাবে আমরা আস্তে আস্তে বিসিএস পর্যন্ত যাব। ইন্টার, অ্যাডমিশন, 9, 10 সব পার করে কি চলে যাব। কাজে ব্যাকরণের ক্লাস আমার এখানে 3-এর বাচ্চাও পড়তে পারবে, 8, 5, 9। বিষয় হচ্ছে আমি বাংলা ব্যাকরণ পড়াবো, যার যা কিছু লাগবে। এর বাইরে বাংলাদেশের কোনো পরীক্ষা আমি যা পড়াবো ইনশাআল্লাহ এর বাইরে কোনো কিছু লাগবে না। ওকে, তো অনেক কথা বলতে চাচ্ছি না, পড়াতেই চাই। তো আমরা বর্ণগুলো একটু লিখে ফেলি, তাই না? মনে করি আমরা 1 ক্লাসে আছি, আমরা এরকম করে একটা ক্লাস পারাবো, আর একটা ক্লাস করে 2-এ উঠবো, 3-তে উঠবো, আমরা 1-এ। তো
তাহলে আমরা স্বরবর্ণগুলো লিখি। তাহলে দেখেন একটু দ্রুত আপনারা আমার সাথে একটু লিখে ফেলেন। আশা করি আপনারা লিখেছেন। তাহলে এটা হলো অ, এটা হলো আ, এটা হলো হ্রস্ব ই, এটা দীর্ঘ ই, এটা হ্রস্ব উ, এটা দীর্ঘ উ, এটা রি, এটা এ, ওই ও ও। ঠিক আছে? তাহলে স্বরবর্ণের সংখ্যা কয়টি? 11টি। এখন শিক্ষার্থী বন্ধুরা, এটা আমি লিখে ফেলেছি। এখন দেখেন মাত্রাহীন স্বরবর্ণ কয়টি? প্রশ্ন হবে, আপনি এখান থেকে দেখে উত্তর দিবেন। বলে তো মাত্রাহীন স্বর কয়টি স্বরের পর মাত্রা দেয়নি? আমি আশা করছি আপনারা বললাম যে আপনারা বুঝতে পারছেন। দেখেন এই 4টি বর্ণের পর আমরা কি মাত্রা দেইনি, কোনো মাত্রাই নেই, কোনো মাত্রার উপরে মাত্রা নেই, এর নাম মাত্রাহীন। তাহলে মাত্রাহীন স্বরবর্ণ কয়টি? 4টি। মাত্রাহীন স্বরবর্ণের সংখ্যা কয়টি? 4টি। ঠিক আছে, এ, ওই ও ও। এখন যদি আপনি বলেন স্যার এর উপরে যদি মাত্রা দিয়ে দেয় পরীক্ষক, আপনি তো দিলেন না, পরীক্ষক যদি দেয় তাহলে এটা আর এ থাকবে না। পরীক্ষক যদি এর উপর মাত্রা দেয় তাহলে এটা আর এ থাকবে না, কারণ এর উপরে মাত্রা দেওয়া যাবে না। স্যার ও আপনি তো মাত্রা দিলেন না, পরীক্ষক যদি মাত্রা দিয়ে দেয় তাহলে আমি কি মাত্রাহীন ধরবো না পূর্ণ মাত্রা ধরবো? পরীক্ষক যদি ও এর উপর মাত্রা দেয় তাহলে এটি আর ও থাকবে না, কোনোভাবে ও থাকবে না, কারণ ও এর উপর মাত্রা দেওয়া কি যাবে না। এটা কি হয়ে যাবে জানেন তো? ও এর উপর মাত্রা দিলে ত প্লাস ত হয়ে যায়। এই এ এর উপর মাত্রা দিলে এটা কি হয়ে যায়? ত প্লাস এ, রগার ফল। কাজে এই বর্ণগুলির উপর এ, ওই ও ও এদের উপরে মাত্রা দেওয়া যাবে না, কোনোভাবে কোনো জায়গায় মাত্রা দেওয়া, এদের নাম মাত্রাহীন। মাত্রাহীন স্বরবর্ণ 4টি। অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? অর্ধমাত্রার স্বরবর্ণ 1টি। সেট অর্ধমাত্রার স্বরবর্ণ 1টি। কোনটি? এই যে রি। অর্ধমাত্রার স্বরবর্ণ হচ্ছে রি। কেন অর্ধমাত্রা? দেখেন রি এর উপরে কোনো মাত্রা নেই, মাত্রাটা কোথায় আছে? পিছনে। অর্থাৎ বর্ণ যেখানে শেষ, বুঝতে পেরেছেন? রি বর্ণটা কিন্তু এই যে শেষ, রি লেখা শেষ, কিন্তু এই পিছন থেকে একটু টান দিতে হবে। অর্থাৎ বর্ণের পিছনে যদি মাত্রা দেওয়া হয়, এ ওই ও এর কোথাও না, সামনে পিছনে কোথাও মাত্রা দেওয়া যাবে না, মাত্রাহীন। আর রি এর মাত্রাটা কোথায়? উপরে না, কোথায়? বর্ণের শেষ পিছন থেকে, অর্ধমাত্রা। তাহলে অর্ধমাত্রার স্বরবর্ণ 1টি। পূর্ণ মাত্রার স্বরবর্ণ কয়টি? বাকিগুলি 4টি অর্ধমাত্রা, 4টি মাত্রাহীন, 1টি অর্ধমাত্রা এবং বাকিগুলি পূর্ণ মাত্রা। কয়টি পূর্ণ মাত্রার সংখ্যা? 6টি। তাহলে পূর্ণ মাত্রার স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 6টি। শিক্ষার্থী বন্ধুরা, এখন পরীক্ষক প্রশ্নটাকে মডারেট করতে চাই, বিশেষ করে যারা বিসিএস বোর্ড প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দেবেন। এখানে হয়তো আমার 2-1জন আরো একটু নিচু ক্লাসেরও আছেন, কিন্তু আমি মূলত প্রতিযোগিতামূলক পরীক্ষাটা হাইলাইট করছি। পরীক্ষা করবে কি? পরীক্ষক সবসময় আপনাকে বিভ্রান্তির মধ্যে ফেলতে চায় বলে কিন্তু আপনি বিভ্রান্ত হন, বুঝতে পারলেন? ছাত্ররা বিভ্রান্ত হয় কেন? পরীক্ষকের কাজ কিন্তু, বা মডারেশন বোর্ড থাকে আমাদের, পিএসসি মডারেশন বোর্ড আছে, জানেন তো? আমাদের শিক্ষা বোর্ডগুলি মডারেশন বোর্ড থাকে। এরা করে কি? বিভিন্ন শিক্ষকরা প্রশ্ন পাঠায় আর ওরা বসে বসে প্রশ্নটাকে মডারেট করে, একটু এলোমেলো করে, একটু ভিন্ন রকম করতে চায়। এখন পরীক্ষা বলছে কি যে কততম স্বরবর্ণ অর্ধমাত্রা। এখন ছাত্র কিন্তু এটা হুট করে বুঝতে পারছে না, বা কোনো বইয়ে তথ্যটা দেওয়া নেই। তবে গদবাঁধা বই পড়লে কিন্তু সব তথ্য পাবেন না। কখন পাবেন? যখন পরীক্ষা আসবে তারপরে। তো কততম স্বরবর্ণ অর্ধমাত্রা, তাহলে কততম স্বরবর্ণ? রি। কততম? সপ্তম। কততম স্বরবর্ণ অর্ধমাত্রা? তাহলে সপ্তম স্বরবর্ণের অর্ধমাত্রা, সপ্তম। যদি বলে কততম স্বরবর্ণ মাত্রাহীন, তাহলে অষ্টম থেকে একাদশ। অষ্টম থেকে একাদশ স্বরবর্ণ হচ্ছে মাত্রাহীন।
কততম সর্বর্ণ পূর্ণ মাত্রা? তাহলে প্রথম থেকে ষষ্ঠ, তাহলে প্রথম থেকে ষষ্ঠ 6টি পূর্ণ মাত্রা, সপ্তম সর্বর্ণটা হচ্ছে অর্ধমাত্রা, আর শেষ চারটি অষ্টম থেকে একাদশ হচ্ছে কি মাত্রাহীন। ক্লিয়ার? আর নিচের কোনটি মাত্রাহীন, নিচের কোনটি মাত্রাহীন, কোনটি অর্ধমাত্রা, তখন আপনাকে মনে রাখার দরকার নেই। দেখেন কত মজার বিষয়, কত শিক্ষার্থী আছে মুখস্থ করে এ ও মাত্রাহীন, কোনটি মাত্রাহীন আপনাকে মুখস্থ করতে হবে না ভাই, কারণ পরীক্ষক যখন বলবে নিচের কোনটি মাত্রাহীন, আপনি অপশন দেখবেন, তাহলে মাত্রাহীনের উপর মাত্রা দেওয়া নাই, কোনটি পূর্ণ মাত্রা, তাহলে তার মানে চারটি যে অপশন থাকবে, আপনি যদি খোঁজেন এখানে যে কোনটির উপর মাত্রা আছে, কোনটির উপরে নাই, কোনটির অর্ধেক, তাহলে নিচের কোনটি মাত্রাহীন, কোনটি অর্ধমাত্রা, কোনটি পূর্ণ মাত্রা, এটাকে আপনাকে মনে রাখতে হবে। আপনি সংখ্যার পারবেন কয়টি, কিন্তু কোনটি দেখে উত্তর দেবেন, কোনটি মাত্রাহীন, যার কোনো মাত্রা নেই, কোনটি অর্ধমাত্রা, যার পর পিছনে একটু মাত্রা, কোনটি পূর্ণ মাত্রা, যার পর পুরোটাই মাত্রা, কোনটি, এটি আপনার মনে রাখতে হবে। আপনার মধ্যে কয়টি? ক্লিয়ার? আমি আশা করি আপনাদের বোঝাতে পারলাম। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি উচ্চারণগতভাবে বা উচ্চারণের ভিত্তিতে বা উচ্চারণ অনুসারে সর্বর্ণ দুই প্রকার, হ্রস্ব এবং কি দীর্ঘ। ঠিক আছে, হ্রস্ব এবং দীর্ঘ। হ্রস্ব শব্দের অর্থ কি শিক্ষার্থী বন্ধুরা? হ্রস্ব শব্দের অর্থ ছোট বা অল্প বা কম। কোনো গুরুত্বপূর্ণ কমেন্ট থাকলে হ্রস্ব শব্দের অর্থ কি? কম বা অল্প বা ছোট, হ্রস্ব। আর দীর্ঘ শব্দের অর্থ কি? বড় বা বেশি। এখন এই স্বরবর্ণগুলির মাঝে কিছু হচ্ছে হ্রস্ব স্বর এবং কিছু হচ্ছে দীর্ঘ স্বর। তার মানে কিছু হচ্ছে ছোট আর কিছু বড় স্বর। কি সাইজে না ওজনে না আকার আয়তনে? ছোট বড় কিসে স্বরগুলো? ওজন না আয়তন? উচ্চারণ। তার মানে শিক্ষার্থীর মধ্যে 11টি স্বরের মধ্যে কিছু স্বর আছে ছোট, কিছু স্বর বড়। উচ্চারণে, উচ্চারণের দিক দিয়ে কিছু স্বরকে টেনে উচ্চারণ করতে হবে, টেনে, আর কিছু স্বরকে কি দ্রুত উচ্চারণ করতে হবে। যে স্বর দ্রুত উচ্চারিত হয় বা যে স্বর উচ্চারণে স্বল্প সময় লাগে, চাইলে লিখতে পারবেন, যে স্বর দ্রুত উচ্চারিত হয় অর্থাৎ উচ্চারণে অল্প সময় লাগে, তার মানে হ্রস্ব স্বর। যারা লিখতে চান একটু লিখে ফেলেন, অনেকে আছেন যে লিখতে পছন্দ করেন। তাহলে যে স্বর উচ্চারণে, যে স্বর দ্রুত উচ্চারিত হয়, যে স্বর দ্রুত উচ্চারিত হয় অর্থাৎ অল্প উচ্চারণে অল্প সময় লাগে, তার নাম হ্রস্ব স্বর। আর দীর্ঘ স্বর কি? যে স্বর কি একটু, যে স্বর উচ্চারণে বেশি সময় লাগে অর্থাৎ টেনে উচ্চারণ করতে হয়। যে স্বর উচ্চারণে বেশি সময় লাগে অর্থাৎ কি করতে হয়? একটু টেনে, বা কোনো বেলা আছে বিশ্লিষ্ট ভঙ্গিতে। বিশ্লিষ্ট ভঙ্গি মানে একটু টেনে রেখে। যে স্বর উচ্চারণে অল্প সময় লাগে, ঠিক আছে, সরি, যে স্বর উচ্চারণে বেশি সময় লাগে তথা কি টেনে বা বিশ্লিষ্ট ভঙ্গিতে উচ্চারিত হয়। বিশ্লিষ্ট ভঙ্গিতে, টেনে বা বিশ্লিষ্ট ভঙ্গিতে উচ্চারিত হয়, তাকে বলা হয় দীর্ঘ স্বর। এখন সংজ্ঞা কিন্তু আমাদের কাজ না। এই যে বললাম প্রতিযোগিতামূলক সংজ্ঞা কাকে বলে এটা না, কোনটি হ্রস্ব স্বর কোনটি, দীর্ঘ স্বর কোনটি, এটা প্র্যাকটিক্যাল তত্ত্বীয়, মানে কাকে বলে এরকম জিনিসটা আমাদের কিন্তু যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অ্যাডমিশন হোক আর জবের জন্য প্রাইমারি হোক নিবন্ধন কম আসবে। আসবে কি নিচের কোনটি হ্রস্ব স্বর, নিচের কোনটি দীর্ঘ স্বর। আমি জেনে রাখলাম ভালো হলো যে অল্প সময় লাগে হ্রস্ব স্বর, দ্রুত উচ্চারিত হ্রস্ব স্বর, আর বেশি সময় লাগে টেনে উচ্চারণ করতে দীর্ঘ স্বর। ঠিক আছে, এখন একটু আরেকটু যাই, গভীরে যাই, তাহলে সুবিধা হবে আমাদের। যেমন দেখেন এটা আমরা কিন্তু বলছি হ্রস্বই, আর এটাকে বলছি কি দীর্ঘই। আসলে আমরা উচ্চারণের সময় এত কিছু ভেবে করছি না। শিক্ষার্থী বন্ধু দেখেন, এটা হলো ইট, এটা কি ইট। এখন এটা, এটার উচ্চারণ কি ঈদ। আচ্ছা ঈদ না, যদি দীর্ঘই দিয়ে হয় তাহলে বানানটা হচ্ছে ঈদ। আপনি যদি বলেন ঈদ তাহলে উচ্চারণটা ভুল। আজ আমাদের কি বলতে হবে ঈদ। আর যদি বলেন যে ওই যে দেখা যায় একটা ইট, তাহলে হবে না। আমি ধরেন বাড়ি বানাবো, তাই না, তাহলে আমার লাগবে 1000 ইট, হবে না। 1 কোটিও যদি লাগে তাহলে কি বলবো আমার লাগবে 1 কোটি ইট, আমার লাগবে 1 কোটি ইট। কিন্তু দীর্ঘই যদি দেয় তাহলে সেটা উচ্চারণটা কি হবে একটু টেনে ই,
আচ্ছা দেখেন, হ্যাঁ, ঈদ বানাতে যদিও এখন আর এই এত লম্বা ঈদ নাই, এখনকার ঈদ কি হয়ে গেছে, ছোট ঈদ। বুঝতে পারলেন? এখন ঈদ ছোট হয়ে গেছে, তো বানান বিধান নিয়ে পরে কথাবার্তা বলবো। আচ্ছা দেখবেন শিক্ষার্থী বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আলোচনা করবো। দেখেন এটা একটা কি, এটা একটা কি। শত শত বিভ্রান্তি, শত শত শিক্ষার্থীর কাছ থেকে এই প্রশ্ন আমাদেরকে পেতে হয়েছে, স্যার এই কি হ্রস্বইকার আবার কি দীর্ঘইকার, কেমনে, কখন কি, কখনো হ্রস্বই কখনো দীর্ঘই, কেন এরকম বা কখন কি। খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাটি। কি হ্রস্বই হতে পারবে, দীর্ঘই হতে পারবে, দুটোই হতে পারবে। কিন্তু আপনি যখন হ্রস্বই দিবেন তাও ভুল, যখন দীর্ঘই দিবেন তাও ভুল। কেন? কারণ আপনাকে জেনে দিতে হবে যে আসলে আমাকে কখন হ্রস্বই দিব আর কখন কি দীর্ঘই দিব। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা দেখেন, আমাকে ধরে নেন যে আমি ফোনে আপনার সাথে কথা বলছি, বা আমার একজন প্রেমিকা আছে, ধরেন আলিয়া ভাট, হ্যাঁ, তার সাথে আমি কথা বলছি ফোনে, টেলিফোনে। এখন যদি জিজ্ঞেস করছি দুটো বিষয়, খেয়াল করেন, দুটো প্রশ্ন। একটা হলো তুমি, এটা একটা প্রশ্ন আমার, আর এটি আরেকটি প্রশ্ন। ভালো করে লক্ষ্য করবেন, আবার বলছি, ব্যাকরণ যদি বুঝতে পারেন, বুঝে ফেলতে পারেন, তাহলে ব্যাকরণ খুবই সিম্পল। এটি একটি বাক্য প্রশ্ন, এটি আরেকটি বাক্য। এখন আমি যখন কাউকে বা আপনি যখন কাউকে প্রশ্ন করছেন ফোনে, আপনার কোনো প্রিয়জন থাকে দূরে কোথাও, ফোনে কথা বলবেন, আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, এই দুটো প্রশ্ন আপনি বলবেন, কোন প্রশ্নটা আগে বলবেন জানেন? কোন প্রশ্নটি আপনি আগে করবেন? এই দুটো প্রশ্ন আপনি ফোনে একজনকে জিজ্ঞেস করবেন। কোন প্রশ্ন করবেন? এই প্রশ্নটা করবেন, তারপরে করবেন এই প্রশ্ন। পার্থক্য কি? আচ্ছা এখন যদি আপনি বলেন তুমি কি খাও, তুমি কি খাও, তুমি কি খাও, এটা বলা যাবে না শুরুতেই, তাহলে প্রশ্নটা ভুল হবে। তুমি কি খাও, সে খায় কিনা আপনি কেমন করে জানলেন? আপনি তো ফোনে কথা বলছেন, আপনাকে জিজ্ঞেস করতে হবে তুমি কি খাও, তুমি কি খাও, তখন সে বলবে যে হ্যাঁ আমি খাই। এবার আপনি জিজ্ঞেস করতে হবে যে তুমি কি খাও, এবার সে বলবে আমি ভাত খাই, রুটি খাই, কলা খাই। তুমি কি চাও, তার সাথে থাপ্পড় মারতেছে বেয়াদব। তুমি কি চাও এটা আগে জিজ্ঞেস করতে যাবে না, আগে জিজ্ঞেস করতে হবে এই তুমি কি চাও, তুমি কি চাও। যদি সে বলে যে হ্যাঁ আমি চাই, তখন বলতে পারেন যে তুমি কি চাও। তুমি কি পড়বে, ঘরে ডিপ পড়বে, আমি আপনার কাছে পড়বোই না, আমাকে জিজ্ঞেস করতে হবে তুমি কি আমার কাছে পড়বে, তুমি কি পড়বে। তুমি যদি বলো হ্যাঁ স্যার আমি পড়বো, এবার জিজ্ঞেস তুমি কি পড়বে, আমি বিশেষ জন্য পড়বো বা বাংলা পড়বো, ব্যাকরণ পড়বো। তাহলে একটা কি, যে কি এর উত্তর হ্যাঁ অথবা না, ইয়েস অর নট, হ্যাঁ অথবা না, এর জন্য হ্রস্বইকার দিতে হয়। আর যে কি এর উত্তরে কোনো বিষয় উত্তর দিতে হবে সেটা হচ্ছে দীর্ঘইকার। এখন ম্যাক্সিমাম ভুল করে, অনেক কোচিং সেন্টার, অনেক টিচার, অনেক বই পুস্তক বললে হয়তো বলবেন যে স্যার আপনি আবার এমন কি হলেন যে অন্যরা ভুল করে। কেউ কেউ ভুল করে না, হ্যাঁ, বাংলাদেশে আরো 2-4 শিক্ষক আছে ভুল করে, অনেক জায়গায় আমি দেখেছি। দেখেন তোমার নাম কি, তোমার নাম কি, এখন বলেন এই প্রশ্নটা হ্রস্বই না দীর্ঘই দিয়ে হবে? তোমার নাম কি, আমাকে যদি জিজ্ঞেস হতো যে আপনার তোমার নাম কি, তাহলে আমি বলবো যে হ্যাঁ, তাই কি বলার সুযোগ আছে? তাহলে আমার নাম, তোমার নাম কি, আমার নাম জুয়েল কিবরিয়া, এই কি উত্তর দিয়েছি। এটা অবশ্যই হ্রস্বইকার দিয়ে লেখা যাবে না, ভুল হবে। কিন্তু অনেক প্রশ্নে আমি দেখেছি, অনেক জায়গায়, অনেক দামি দামি প্রতিষ্ঠানের প্রশ্ন এটা, বাংলাদেশের রাজধানীর নাম কি, তো বাংলাদেশের রাজধানীর নাম কি, উত্তর কি হ্যাঁ, এর উত্তর কি না, না, তাহলে অবশ্যই এটা দীর্ঘইকার দিতে হবে। তোমার নাম কি, দীর্ঘইকার। তোমার গ্রামের নাম কি, অবশ্যই দীর্ঘইকার। কিন্তু আপনি বোঝেন না, বানান বোঝেন না। হ্যাঁ, আমি হ্রস্বইকার দিয়ে প্রশ্ন করতে পারবো কখন জানেন? আমাকে যদি কেউ বলছে, আমাকে ফোন দিয়েছেন, এই যে ইদানিং আমার ফোন আসছে অনেক, আমার নাম্বার দেওয়া আছে জাকির বিসিসিতে, বলছে আপনি কি জুয়েল কিবরিয়া স্যার, বলছে আপনি কি জুয়েল কিবরিয়া স্যার বলছেন, তাহলে আমি কি বলছি হ্যাঁ, এটা হ্রস্বইকার। আমি যখন আপনাকে ফোন করবো তোমার নাম কি, তাহলে অবশ্যই দীর্ঘইকার। তুমি বলছো আমার নাম অমিত বা সুমিত বা সুমন, এবার আমি বলছি হ্যাঁ তুমি কি সুমন বলছো, হ্যাঁ। যখন আপনি, তার মানে দুটোই প্রশ্ন করা যাবে, দুটোই হবে, কিন্তু আপনি কি প্রশ্ন করছেন তারপর নির্ভর করবে হ্রস্বই নাকি দীর্ঘই। তো যখন এই যে হ্রস্বই দিয়ে করছি হ্যাঁ অথবা না, তখন হ্রস্বই দিয়ে, আর যখন উত্তর চাই তখন দীর্ঘই দিয়ে। এই কিকে বলা হয়
অব্যয়। শিক্ষার্থী বন্ধুরা লিখে নেন, খুবই গুরুত্বপূর্ণ। এই কিকে বলা হয় অব্যয়। এই কি এর নাম কি? অব্যয়। আর এই কিকে বলা হয় সর্বনাম। পরীক্ষায় বাক্য দিয়ে বলবে এই বাক্যের কি কি। এখন শিক্ষার্থী বলছে স্যার এই বাক্যের কি কি, এই কি কি আবার কি, এ আবার কি, কি 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 এ কি, তার মানে কি কি, কোন কি কি? হ্রস্বইকার কি? অব্যয়। দীর্ঘইকার কি? সর্বনাম। ইয়েস অর নট, হ্যাঁ অথবা না অব্যয়, হ্যাঁ বা না এটা অব্যয়। তাহলে যে কি এর উত্তর হ্যাঁ বা না সেটি অব্যয়। আর যে কি কোনো বিষয়ের পরিবর্তে বসেছে, মানে যে কি এর প্রশ্নে কোনো উত্তর বিষয় বলতে হবে, উত্তর দিতে হবে, সেটা হলো সর্বনাম। সেটা হলো কি? সর্বনাম। আবার দেখেন বলছে কি দারুণ তুমি, কি দারুণ লাগছে তোমার। বলেন দীর্ঘই না হ্রস্বই? কি দীর্ঘই, দীর্ঘই। তাহলে এটি অব্যয় না সর্বনাম? এই কিটা অব্যয় না সর্বনাম? শিক্ষার্থী বন্ধুরা কি দারুণ, কি সুন্দর এই পৃথিবী, কি অপূর্ব খোদার সৃষ্টি, কি বিশ্রী চেহারা, কি বেয়াদব লোক। অব্যয় না সর্বনাম? অব্যয় না সর্বনাম না, এটির নাম হচ্ছে বিশেষণ। বিশেষণ কেন? বিশেষণ কেন পাই? দীর্ঘইকার কি আছে? আমি প্রশ্ন করি নাই, ভালো করে শুনবেন। তাহলে প্রশ্ন যদি না করি, প্রশ্ন করিনি, অনুভব প্রকাশ করেছি, অনুভূতি প্রকাশ করেছি, আবেগ প্রকাশ করেছি, তাহলে অবশ্যই কি দীর্ঘইকার দিতে হবে। এবং এই কি অব্যয় হবে না, সর্বনাম হবে না, কি হবে? বিশেষণ। বিশেষণ। তাহলে কি যদি প্রশ্ন করে হ্রস্বইকার দিয়ে তাহলে অব্যয়, কি যদি দীর্ঘইকার দিয়ে প্রশ্ন করে তাহলে সর্বনাম। কিন্তু কি প্রশ্ন করেনি, কি কি করেছে? অনুভব প্রকাশ করেছে, অনুভূতি প্রকাশ করেছে, আবেগ ইমোশন প্রকাশ করেছে, তাহলে সেই কি অবশ্যই বিশেষণ। এবং বিস্ময়সূচক বাক্যের যে কি, দেখেন বিস্ময়সূচক বাক্যের কি সর্বদা দীর্ঘইকার হয়। তাহলে আপনি বাক্য শুদ্ধিতে যখন যাবেন, বাক্য রূপান্তরে যাবেন, অনেক সময় এই ছোট ছোট ভুল আপনি বোঝেন না, বোঝেন না বলে আপনার মাথায় এলোমেলো হয়ে গেছে, আর উত্তর এরকম ভুল হচ্ছে, পারছি না। তাহলে আমি তিনটা কি ক্লিয়ার করতে পেরেছি আপনাদের কাছে? প্রশ্ন যদি করি হ্রস্বইকার দিয়ে তাহলে অব্যয়, প্রশ্ন যদি দীর্ঘইকার দিয়ে করি তাহলে সর্বনাম। আর আমি প্রশ্ন করি না, আবেগ প্রকাশ করবো কি দিয়ে, কি কি যে ভালো লাগছে, কি যে ভালো লাগছে আজকে, কি অপূর্ব, কি দারুণ, কি সুন্দর, কি বিশ্রী, কি ভীষণ ভয়ঙ্কর। বিশেষণ। তাহলে নিচের একটা বাক্য দিয়ে বলে এই বাক্যের কি কি, এই বাক্যের কি কি, তাহলে কি অব্যয় হতে পারে, কি সর্বনাম হতে পারে, কি বিশেষণ হতে পারে। তাহলে আপনারা আশা করছি এরপর থেকে উত্তর দিতে পারবেন। তা আমি এই আলোচনায় কিন্তু আবার যাব, আমি যখন পদ প্রকরণ পড়াবো আপনাদের, যেটার আধুনিক নাম হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। পদ প্রকরণ এখন আমরা বিশেষ পদ প্রকরণেই আমরা পড়ি। ইন্টারের নতুন সিলেবাস হয়েছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। যাই বলি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, সেগুলো আমি আবার আসবো, আমাদের দেখবেন। আমি আছি কোথায়? হ্রস্ব এবং দীর্ঘ। হ্রস্ব এবং কি দীর্ঘ। এই যে বলছিলাম যে জায়গাটায়, যেখান থেকে এত কথা বললাম, তার মানে যখন ধরেন এটি আমি প্রশ্ন, হ্যাঁ, বা আমি যখন এইটা প্রশ্ন করব তখন কিন্তু আপনি তুমি কি খাও এটা বলতে পারবে না। তুমি কি খাও এটি বললে কিন্তু প্রশ্নটা ভুল হবে। তার মানে এই যে তুমি কি খাও, এই কিটাকে কোনোভাবে টানা যাবে না, একদমই না, দ্রুত তুমি কি খাও, তুমি কি, কিটাকে কেমন করে শেষ করতে হবে? অত্যন্ত শর্টলি। তুমি কি খাও হলো না, তুমি কি খাও, নো, তুমি কি খাও, এখানে কি টানবেন, এটা টানা যাবে না, টানলে ভুল হয়ে যাবে। তুমি কি খাও, হ্যাঁ আমি খাই। তুমি কি যাবে হবে না, তুমি কি যাবে, তুমি কি, অর্থাৎ কিটাকে দ্রুত তাড়াতাড়ি শেষ করে করতে হবে। আর যখন আমি এরকম করে দিব, এবার আপনি অনেকক্ষণ ধরে টানবেন, তুমি কি খাও, কোনো সমস্যা, তুমি কি খাও, তুমি কি পড়ো, আমি বাংলা। যখন আমি হ্রস্বইকার দিব তখন আর তুমি কি পড়ো না, তুমি কি পড়ো, তুমি কি পড়ো, তুমি কি দেখবে,
আর যখন দীর্ঘইকার দিব তুমি কি দেখবে? ক্লিয়ার? তাহলে এই যে এখন দেখেন ক, এইটা আর এইটা, ক এর উচ্চারণে কি কোনো পার্থক্য আছে শিক্ষার্থী বন্ধুরা? ক এর উচ্চারণে কি কোনো পার্থক্য আছে? না, কত কই, কত একই উচ্চারণ। তাহলে এই যে উচ্চারণের পার্থক্য কেন হচ্ছে বলেন তো দুইটা বানানের মধ্যে? কয়ের জন্য নিশ্চয় না, কয়ের উচ্চারণ তো একটাই। তাহলে এটা হচ্ছে হ্রস্ব আর এটা কি দীর্ঘ। অর্থাৎ হ্রস্ব যেখানে থাকবে সেখানে দ্রুত উচ্চারণ করতে হবে, আর যেখানে দীর্ঘ সেখানে কি করতে হবে? একটু টানতে হবে। তাহলে আমরা কিন্তু বলি এটার নাম হ্রস্বস্বর, হ্রস্বই, আর এটার নাম দীর্ঘই। আসলে এটা হ্রস্বস্বর, এটা কি দীর্ঘস্বর। এখন আমাকে জানতে হবে হ্রস্বস্বর বা দীর্ঘস্বর এই দুটাই না, আরো আছে 11টি বর্ণের মধ্যে আছে। কারা কারা? কোনগুলি হ্রস্ব? হ্রস্বস্বরের সংখ্যা 4টি। লেখেন, হ্রস্বস্বরের সংখ্যা কয়টি? 4টি। বাংলা বর্ণমালায় হ্রস্বস্বরের সংখ্যা 4টি। কি কি? দেখেন, অ, ই, উ এবং ঋ। অ, ই, উ, ঋ। অ আপনি টানতে পারবেন না, অজানা, অজানা, অচেনা, অদেখা। বলুন অজানা, হবে না। অজানা, অজানা, অচেনা, অটা দিতে। কিন্তু আ, আ, আমায়, আটাকে একটু আপনি টানতে পারবেন। হ্রস্বস্বরের সংখ্যা 4টি। অ, ই, উ, ঋ। অ, ই, উ, ঋ। তাহলে কয়টি? 4টি। কোনটা 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 আপনাকে মুখস্থ রাখতে হবে না, যদি রাখেন সমস্যা নেই, কিন্তু রাখতে হবে না। কেন? স্বরবর্ণ প্রথম থেকে একটা পর পর, খুবই সিম্পল ইকুয়েশন। স্বরবর্ণ প্রথম থেকে একটা পর পর, প্রথমটা, তারপরে একটা বাদ, পরেরটা, তারপরেরটা, তারপরে একটা বাদ, পরেরটা। প্রথম, তৃতীয়, পঞ্চম স্বরবর্ণের প্রথম, তৃতীয়, পঞ্চম এবং সপ্তম হ্রস্বস্বর। কি স্বর? আর বাবা বলছি একটা পরপর অ, আবাদ হ্রস্বই, দীর্ঘইবাদ হ্রস্ব, দীর্ঘবাদ ঋ। একটা পরপর 4টা স্বরের নাম কি? হ্রস্বস্বর। তাহলে নিচের কোন স্বর উচ্চারণে অল্প সময় লাগে, কোন স্বর দ্রুত উচ্চারিত হয়? হ্রস্বস্বর। কোনটা কোনটা? অ, ই, উ, ঋ। দীর্ঘস্বর কয়টি? 7টি। কোন 7টি? বাকিগুলা মনে রাখার দরকার নেই। কেন মনে রাখার দরকার নাই শিক্ষার্থী বন্ধুরা? স্যার মনে রাখবো না তো কি করে হবে, পরীক্ষা কেমনে পারবো? হ্রস্ব 4টা যদি বোঝেন যে একটা পর পর 4টা হ্রস্ব, বাকিগুলা দীর্ঘ। নিচের কোনটি হ্রস্ব কোনটি দীর্ঘ আপনার তো অপশন থাকবে ভাই, 4টা অপশন দেওয়া থাকবে না? তাহলে আপনি হ্রস্ব কটা যদি বোঝেন যে এটা হ্রস্ব, হ্রস্বের বাড়িতে থাকবে সেটা দীর্ঘ। নিচের কোনটি দীর্ঘস্বর, হ্রস্ব বাদ দিলে যেটা থাকবে সেটা দীর্ঘ। বোঝেন? বুঝতে হবে। কোনটি রবীন্দ্রনাথের উপন্যাস নয়, তো আপনি কেমনে পড়বেন কোনটি রবীন্দ্রনাথের উপন্যাস নয়? 1 কোটি উপন্যাস আছে রবীন্দ্রনাথের নয়, আপনি রবীন্দ্রনাথের নয় পড়বেন না, পড়বেন কোনটি রবীন্দ্রনাথের উপন্যাস। কোনটি নজরুলের উপন্যাস নয়, নয় আসলে আপনি পড়বেন না, পড়বেন কোনটি রবীন্দ্রনাথের উপন্যাস। তো অপশনে 4টা থাকবে, তার মধ্যে 3টি রবীন্দ্রনাথের উপন্যাস হবে, একটা হবে না। রবীন্দ্রনাথের উপন্যাসগুলো যদি জানা থাকে তাহলে এটা রবীন্দ্রনাথের, এটা রবীন্দ্রনাথের, এটা না। তাহলে আপনাকে হয় হয় জানতে হবে, হয় হয় বাদ দিলে যেটা থাকবে সেটা নয়। ক্লিয়ার কথাটি? হয় হয় আপনি নয় জানতে হবে না, জানতে হবে হয়। আর হয় বাদ দিয়ে যেটা থাকবে সেটা নয়। এটা নজরুলের হয়, এটা হয়, এটা হয়, তাহলে এটা নয়। তো সেটা আমরা আরো পরে আলোচনা করবো, প্রশ্ন যখন আমি করবো নিশ্চয়ই বুঝতে পারবেন। তাহলে হ্রস্বস্বরের সংখ্যা 4টি, দীর্ঘস্বরের সংখ্যা 7টি। ঠিক আছে? অ, ই, উ, ঋ 4টি হ্রস্ব, আর বাকিগুলো হচ্ছে দীর্ঘস্বর। আশা করছি এইটুকু আপনি বুঝতে পেরেছেন আপনারা। আমরা এবারে যাচ্ছি গঠনগতভাবে। কিসের ভিত্তিতে? গঠনের ভিত্তিতে, বা গঠনগতভাবে আমরা ভাগ করেছি মৌলিক এবং কি যৌগিক, তাই না? যে স্বরকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, যে স্বরকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, সেটি কি? হ্রস্বস্বর। ঠিক আছে? যে স্বরকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, সরি সেটা হ্রস্বস্বর না, মৌলিক স্বর। সরি শিক্ষার্থীরা, যে স্বরকে কি ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, তার নাম কি? মৌলিক স্বর। তাহলে যৌগিক স্বর কি? যে স্বরকে ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়। ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, মৌলিক। ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়। তাহলে গঠনের ভিত্তিতে বা গঠনগতভাবে স্বরবর্ণ লিখব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? এবার আমরা কিন্তু
আরো মনোযোগ লাগবে, ঠিক আছে? দেখেন 11টি বর্ণ লিখেছি আমরা। বর্ণ কয়টা লিখেছি? 11টা। প্রত্যেকটি এক একটি বর্ণ, এক একটি বর্ণ বলে তো 11টি। তাহলে এটা একটি বর্ণ, এটা একটি বর্ণ, প্রত্যেকটা এক একটি এক একটা করে বর্ণ, একটা একটা করে বর্ণ। আসলে আমাদের এখানে প্রত্যেকটি এক একটি করে বর্ণ মনে হলেও এদের মাঝে দু একটি বর্ণ আছে যার একটি বর্ণ নয়, দুটি বর্ণের জোড়া। ভালো করে শুনবেন কথাটি। আমরা দেখছি একটা একটা করে বর্ণ, কিন্তু আসলে একজনের মতো মনে হলেও এখানে কেউ কেউ আছে তাদের দেখতে একজনের মতো লাগছে, কিন্তু সেটা দুইজন। শিক্ষার্থী বন্ধুরা দেখেন, পার্কে যাবেন, পার্কে, হ্যাঁ, আমাদের আছে শহরে আছে যে শহীদ ASM কামরুজ্জামান পার্ক, বা এটা আছে ভদ্রা পার্ক, খুব বিখ্যাত, তাই না? রাজশাহীর শিক্ষার্থীরা চেনে। তখন পার্কে যখন, বা আপনার এলাকায় নিশ্চয়ই এমন কোনো পার্ক আছে যেখানে খুব জুটি টাইপের লোকজন যায়। তো আমাদের এই পার্কে দুপুরবেলা দেখা যায় গিয়ে, যদি যান কখনো দেখবেন যে দূর থেকে দেখে মনে হচ্ছে একজন, যখন আপনি একটু কাছে যাবেন দেখেন যে ওরে আল্লাহ দুইজন, আপনাকে দেখে বা দুজন হয়ে গেছে। আপনি আবার একটু দূরে গেলেন, দেখেন যে আবার একজন, আবার কাছে যান, দুইজন। দূর থেকে দেখে একজন লাগছে। তাহলে আমাদের অনামিকা, আমাদের এই যে এখানে একটা বিশ্ববিদ্যালয় পড়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, অনামিকা, ঠিক আছে? ইংরেজিতে পড়ে অনামিকা আর বাংলায় পড়ে ইমন। ইংরেজিতে পড়ে অনামিকা, বাংলায় পড়ে ইমন। এই অনামিকা আর ইমন যখন পার্কে যাবে তখন দুইজন কিন্তু দুই থাকবে না, কি হয়ে যাবে? দুইজন এক হয়ে যাবে। এক হয়ে যাবে না? আচ্ছা, এক হয়ে গেলে আপনার কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই, এক হয়ে যাক। তো আপনি কিন্তু কাছে যাবেন না। অনামিকা ইমনকে যখন এভাবে এক হয়ে দেখবেন, আপনি কি কাছে যাবেন? না, কাছে গেলে, তাই না, যাওয়া যাবে না, ডিস্টার্ব করা ঠিক হবে না, তাই না? স্বাধীন দেশ, কলিকাল, আপনার কি? আপনি দূর থেকে দেখে বলবেন যে ওই, কি বলবেন জানেন? ওই ওই। কাছে না গিয়ে যখনই জুটি দেখবেন খুবই এক হয়ে গেছে, দূর থেকে দেখ বলবেন ওই ওই ওই, এই ওই, এই ওই হলো যৌগিক বর্ণ। যৌগিক ওই। আসলে ওই নামক কোনো বর্ণ বাংলা বর্ণমালায় নাই। ওই নামক কোনো বর্ণ বাংলা বর্ণমালায় নাই। এই যে অ আর এই যে ই, অ আর ই, অনামিকা আর কি ইমন যখন পার্কে গেছে তখন দুজন মিলে কি হয়েছে? ওই ওই। তাহলে পরীক্ষায় প্রশ্ন হবে ওই এর বিশ্লেষণ কি? ওই এর বিশ্লেষণ কি? ওই এর বিশ্লেষণ কি? কিংবা ওই এর বিশ্লিষ্ট রূপ কি? কিংবা নিচের কোনটি ওই এর সঠিক বিশ্লেষণ? কিংবা ওইকে ভাঙলে কি পাওয়া যায়? ওই কি কি দিয়ে তৈরি? ওইয়ের মাঝে কি কি আছে? নানান প্রশ্ন, একই উত্তর আসলে। কিংবা সিম্পল এটি প্রশ্ন করা যায়, ওই ইজ ইকুয়াল টু হোয়াট? কি? অযোগ ই। অনামিকা আর ইমন, অনামিকা আর ইমন মিলে কি তৈরি হয়েছে? ওই ওই ওই, ঠিক আছে? আচ্ছা, এখন শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ওই ইজ ইকুয়াল টু অযোগ ই, অযোগ ই। এখন বাজারের দু একটি বইয়ে বা কোনো কোনো বইয়ে ও না দিয়ে দেওয়া আছে কি? অযোগ ই, এটা দেওয়া আছে, দেখবেন থাকতে পারে। আপনি যখন পরে আমাকে প্রশ্ন করবেন বা কনফিউজ হবেন, এটা দেওয়া আছে। তাহলে এটা কি ভুল না শুদ্ধ? এটা হতে পারবে বিকল্পে। এখন এখানে একটা জিনিস ঝামেলা, বিকল্প মানে হলো যখন অ্যাকচুয়াল উত্তরটি থাকে না, তখন কাছাকাছি কোনো একটা বিকল্প উত্তর থাকলে এটা নিতে হবে। বিকল্প কেন শিক্ষার্থী বন্ধুরা? আসলে অ, এই অ মাঝে মাঝে অ না হয়ে ও এর মতো হয়, অর্থাৎ আসলে অ এটি মূল উত্তর, এটি থাকলে এটি দেওয়া যাবে না। ভালো করে শুনবেন, বিভ্রান্তি এড়ানোর জন্য আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আসলে ও ইজ ইকুয়াল টু অযোগ ই, অযোগ এটি উত্তর, এটি থাকলে আর কোনো দিকে তাকানো যাবে না। কিন্তু এইটা যদি অপশনে না থাকে, অপশনে যদি না দেখেন, তাহলে এইটা উত্তর দেওয়া যায়। এখন যদি স্যার যদি দুইটাই থাকে, তাহলে অবশ্যই বোঝালাম যে অ যখন থাকবে অযোগী,
তখন তো আর আপনি আর অন্যদিকে তাকাবেন না, কিন্তু যখন এটা খুঁজে পাচ্ছেন না তখন আপনি ওজো ই দিতে পারবেন। কেন? কেন উত্তর দিই, দেখেন অ বর্গীয় জ আকার না আকার অজানা, অজানা অ, কিন্তু অ তয় হ্রস্ব ই, তখন আবার অতি নাকি অতি ও, এটা কিন্তু ও জানা না, সেক্ষেত্রে এটা হলো অজানা, কিন্তু এটা অতি নাকি অতি ও। এই অ কিন্তু মাঝে মাঝে অ এর উচ্চারণ অ এর মতো হয়, আবার মাঝে মাঝে কি ও এর মতো হয়। তো এখানে একটা ঝামেলা আছে। হ্যাঁ, ধরেন সরিয় ভয়রস্বই ন অন্তস্থ, এটা অভিনয় নাকি অভিনয়, ও ও নাকি বলেন অভিনয়, আমি অভিনয় করব নাকি, আসলে লিখেছেন অ কিন্তু উচ্চারণটা কি অভিনয়। তাই বলে আবার, তাই না, ধরেন শব্দটি হলো অবিশ্বাস, তখন আবার বলেন না যে অবিশ্বাস, আমি তোমাকে অবিশ্বাস করি, তখন কি বলবেন অবিশ্বাস, কি বলবেন অ। তার মানে অ এই বর্ণটি কখনো অ এর মতো উচ্চারণ হয়, আবার কখনো ও এর মতো হয়, ফলে এটা ও যোগী, এটা অ এর পরিবর্তে ওটাকেও কি বিকল্পে ধরে নেওয়া যায়, বিকল্পে, কিন্তু অ থাকলে আর বিকল্প আমি নিব না, ক্লিয়ার? অ থাকলে অযোগী, আর অযোগী যদি না থাকে তাহলে অযোগীটা নিতে হবে। এটা কোনো বই উত্তর দিলে এটি ভুল না, এটা ভুল বলতে পারা যাবে না, তবে অবশ্যই এটি একটু দুর্বল উত্তর, এটি থাকলে এটি দেওয়া সুযোগ নেই, ক্লিয়ার? থ্যাংক ইউ। আচ্ছা, এখন তাহলে যৌগিক স্বরবর্ণ কি একটাই ওই, না আরো একটি আছে? যৌগিক স্বরবর্ণ কয়টি? লেখেন দুইটি। যৌগিক স্বরবর্ণের সংখ্যা কয়টি? দুইটি। কি কি? ওই আর হচ্ছে এই যে ও। শিক্ষার্থী বন্ধুরা লিখে নিন, যৌগিক স্বরবর্ণের সংখ্যা কয়টি? যৌগিক স্বরবর্ণ দুইটি, ঠিক আছে? যৌগিক স্বরবর্ণ দুইটি। যৌগিক স্বরবর্ণের সংখ্যা কয়টি? যৌগিক স্বরবর্ণের সংখ্যা হচ্ছে দুইটি। যৌগিক স্বরবর্ণের সংখ্যা দুইটি। কি কি? ও আর ও। আচ্ছা, এখন দেখেন শিক্ষার্থী বন্ধুরা, এখন হয়েছে আমাদের অনামিকা, তাই না? রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংরেজিতে পড়ুয়া যে অনামিকা, সেই অনামিকা তুই মনের সাথে এরাকে পার্কে গেল, আপনি দূর থেকে দেখে, কাছে তো জাননি, নিষেধ করেছিল কাছে ডিস্টার্ব করবেন না, দূর থেকে দেখে বলতে পারেন যে ওই। এখন আপনি দেখলেন অনামিকা মনের সাথে, পরের দিন দেখেন অনামিকা কার সাথে? এই সোহেলের সাথে, একইভাবে যুক্ত হয়ে। তারপরে আবার দেখেন কি একই অনামিকা আকাশের সাথে, পরের দিন দেখেন অনামিকা জুয়েলের সাথে, তারপরের দিন দেখলেন অনামিকা উত্তমের সাথে, তারপর দিন হৃদয়ের সাথে, পরের দিন আকাশের সাথে। এখন এই দৃশ্য দেখলে আপনি কি বলবেন বলেন তো? আপনি বলবেন ওয়াও, 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 মানে বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে। ওয়াও, একটা অনামিকা ইমনের সাথে থাকলে আমরা কিছুই বললাম না, যে হতে পারে কলিকাল আধুনিক যুগ, একটা মেয়ে প্রেম করে, একটা ছেলে প্রেম করে, পার্কে গেছে, জড়িয়ে ধরেছে, কি করা যাবে? আমাদের কিছু একই অনামিকা একদিন ইমনের সাথে, একদিন উত্তমের সাথে, একদিন আকাশের সাথে, একদিন সোহেলের সাথে, পরের দিন জুয়েলের সাথে, একই দৃশ্য অভিনয় যদি এই অবস্থায় দেখি আমরা, তাহলে আমাদের অনুভূতিটা কেমন হবে? ওয়াও, 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 এটা হলো ওয়াও, ও, এটা ইজ ইকুয়াল টু কি? অযোগ উ, মানে উত্তম। অনামিকা কার সাথে? উত্তমের সাথে। একই অনামিকা ইমনের সাথে ছিল, তাহলে আমরা বলছিলাম ওই। এই অনামিকাকে পরের দিন আমরা বলি একই রকম ভাবে দেখছি উত্তমের সাথে, তখন আমাদের আর ওই না, আমাদের অনুভূতিটা ওয়াও। তাহলে ওয়াও ইজ ইকুয়াল টু অযোগ উ, অযোগ উ। কিংবা ওই যে বললাম বিকল্পে, বিকল্প যদি থাকে, এটা না থাকলে অ, না থাকলে ও, মানে অকে আমরা ও হিসাবে ধরে নিতে পারবো উচ্চারণগত কারণে, কিন্তু আমরা এটি মনে রাখবো মূলত অযোগ ও। তাহলে অযোগ ই আর অযোগ কি ও। তাহলে একইভাবে প্রশ্ন হবে ও এর বিশ্লেষণ কি, ও এর বিশ্লিষ্ট রূপ কি, ও এর মাঝে কি কি আছে, ও কে ভাঙলে কি কি পাওয়া যায়, ও ও বর্ণটি কি কি বর্ণ দিয়ে তৈরি হয়েছে, ও গঠন করতে কি কি লাগে। না না, একই কথা, যাই বলুক, মডারেট যাই করে করতে হবে।
ও ইজ ইকুয়াল টু অ যোগ ও। যৌগিক স্বরবর্ণ দুইটি। যৌগিক স্বরবর্ণ কয়টি? শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের 11টি স্বরবর্ণ, যেটা দুই ভাগে ভাগ করলাম, মৌলিক আর যৌগিক। যৌগিক যদি দুইটি হয় তাহলে মৌলিক কয়টি হওয়ার কথা? মৌলিক হওয়ার কথা 9টি। ভালো করে শুনবেন কথাটি। 11টি বর্ণ, যেমন আমরা প্রথমে ভাগ করেছি পূর্ণমাত্রা, মনে আছে? পূর্ণমাত্রা 6টি, অর্ধমাত্রা কয়টি? 1টি, মাত্রাহীন কয়টি? মনে আছে? লেখা থাকবে 4টি দিয়ে 11টি। আমি যখন ভাগ করবো তখন তোমার 11টি সংখ্যা মিলতে হবে। হ্রস্ব, মনে আছে? হ্রস্ব কয়টি? 4টি। দীর্ঘ কয়টি? 7টি। কয়টি? 11টি। ভাগ করলে তো আমার মিলতে হবে। তাহলে যৌগিক যদি দুইটি হয়, মৌলিক কয়টি? 9টি হওয়ার কথা। কিন্তু মজার ব্যাপার, মৌলিক বর্ণ কয়টি? উত্তর দেওয়া আছে 7টি। মৌলিক বর্ণ কয়টি? মৌলিক স্বরবর্ণের সংখ্যা কয়টি? উত্তর কি? 8টি, সরি 7টি। অবশ্যই দ্বিমত করে 7টি বলেছেন, মূলত উত্তর দেবেন 7টি। মৌলিক স্বরবর্ণের সংখ্যা 7টি। এখন তাহলে দুইটি হলো যৌগিক আর 7টি মৌলিক, তাহলে মোট বর্ণ কি? 9টি। মোট বর্ণ তো 11টি, তাহলে দুইটি যৌগিক আর 7টি মৌলিক কেন? বাকিগুলো কি? আচ্ছা, 3টি বর্ণ আছে, দেখেন, দীর্ঘ ই, দীর্ঘ উ আর রি। দীর্ঘ ই, দীর্ঘ উ আর রি, এই 3টা বর্ণ এই গঠনগতভাবে এদের কোনো ভাগ নাই, মৌলিকও না যৌগিকও না। এগুলো পেট কাটা বর্ণ। আমি লিখো না, বিএনপিও না, জাতীয় পার্টি না, জামাতও না, কিছু না, পাগল অথবা নিরপেক্ষ। এদের ভাগ কিন্তু আছে, মাত্রাগতভাবে ভাগ আছে, উচ্চারণগতভাবে ভাগ আছে, গঠনগতভাবে দীর্ঘ ই, দীর্ঘ ই এবং রি, এদের কোনো ক্লাস নাই। হ্যাঁ, নিরপেক্ষ। তাহলে যৌগিক হলো দুইটি, ওই আর ও যৌগিক, আর দীর্ঘ ই, দীর্ঘ রি মৌলিক না যৌগিক না। এখন আরেকটা ভেজাল হলো, থাকলো কয়টি? আপনারা লেখেন তো খাতা, আমার কথা বুঝেছেন কি? আমি চেক করবো, প্লিজ আরেকবার শুনেন। 11টি বর্ণ, ওই আর ও হলো যৌগিক, ওই আর ও যৌগিক দুইটা, বাকি ছিল 9টা। এই 9টার মধ্যে বলছি দীর্ঘ ই, দীর্ঘ আর ই, এরা যৌগিক না, আবার মৌলিকও না। যৌগিকও না, মৌলিকও না। তাহলে বাকি বর্ণ কি কি থাকলো? বর্ণ কয়টি লেখেন, একটু দ্রুত লেখেন, 30 সেকেন্ড সময় দিচ্ছি। ওই ও দুটো যৌগিক, আর দীর্ঘ ই, দীর্ঘ রি যৌগিকও না, মৌলিকও না। তাহলে এই কয়টা বাদ দিলে বাকি বর্ণ কি কি থাকলো দেখেন। দেখেন, বাকি বর্ণ থাকলো অ, আ, ই, উ, এ এবং ও। অ, আ, ই, উ, এ, ও, তাই না? অ, আ, ই, উ, এ এবং ও, এটসেট্রা। এতে গরম পানি দিও তো, একটু গরম পানি, গরম। এই 6টি তো মৌলিক স্বরবর্ণ, যে বলছি 7টি। মৌলিক স্বরবর্ণ কয়টি বলেছি? 7টি। কিন্তু দুটি যৌগিক বাদ দিই, আর এই 3টাকে যদি মৌলিকের মধ্যে না ধরতে পারি, মৌলিক না যৌগিক না, তাহলে তো বাকি হলো 6টি। মৌলিক শুধু 6টি না, 7টি কেন? একটি বর্ণ এখানে লাগানো আছে, কি দেখবেন? এ আছে না শিক্ষার্থী বন্ধুরা, যারা পড়েছেন? এ মৌলিক স্বরবর্ণ। কারণ আমার প্রশ্ন, এ কে? এই বর্ণ কি বর্ণমালায় আছে? এরকম কোন বর্ণ কি বর্ণমালার মধ্যে আছে? তো বর্ণমালায় যেটি নাই সেটি আপনি পাবেন কই? যে বর্ণটা বর্ণমালার মধ্যেই নাই তাকে আপনি কই পাবেন? আসলে এরকম কোনো বর্ণ নাই, এরকম কোনো বর্ণ, এ নামক কোনো বর্ণ নাই। তাহলে আমরা 7টি যে কোথায় পাবো? আসলে এই যে এ, ভালো করে মনোযোগ দেন শিক্ষার্থী বন্ধু। আমি আবার বলেছি, আমার কাছে 500 টাকা দিয়েছেন আমাদের চাকরি শেষে। যদি মনোযোগ দেন, 500 না, 5000 না, আরো অনেক টাকা মনে হবে যে এটা আমার আরো অনেক টাকা দেওয়া উচিত ছিল। কিন্তু মনোযোগটা রাখবেন, আর একটু আমাকে উপলব্ধি বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? জি। আর সাউন্ডে যদি প্রবলেম মনে হয়, কারো আসতে মনে হয়, তাহলে আপনারা একটু হেডফোন ইউজ করবেন। হ্যাঁ, হেডফোন, তাহলে শব্দগুলো ক্লিয়ার হবে। শিক্ষার্থী বন্ধু, এই যে এই এ ডাবল পার্ট বোঝেন? ডাবল অভিনয়। এই এ হলো মোশাররফ করিম, এই এ বেটা হলো মোশাররফ করিম। ওই একাই বাপ, একাই বা বেটা, কিংবা একাই দুই জমজ। মানে আমরা এখানে এ দেখছি একটা, কিন্তু একে ধরতে হবে দুইটা চরিত্র।
কেমন করে দেখেন শিক্ষার্থী বন্ধুরা, এ রস্বই, এ রস্বই, এই কিন্তু এ ক, এটা ধর এক না, কিন্তু কি এক, নাকি এক, 1 2 3, তাহলে এটা এ, এটাও এ, আসলে এটা এ না, এটা হলো এ, এটা কি এ, এটা চেহারাটা এ কিন্তু এর অভিনয়টা কি এ, এটা আসলে এ না, এটা এ, আরেকটু দেখেন দয়েকারে কি দে না দে, ভাত দে না ভাত দেয় হারামজাদা, ভাত দেয় হারামজাদা বলে ভাত দেয় না, ভাত কি দে, দয়েকারে দে, কিন্তু দয়েকার ক্ষয়াকার, এবার কি দেখা, তোমার সাথে আমার দেখা হবে না, দে না এ না, এবার এটা হয়ে গেছে একই এ আবার কি ময়কারে কি বলেন তো শিক্ষার্থী বন্ধুরা, ময়কারে কি মে না মে, আমার জন্ম কি মে মাসে না মে মাসে, মে মাসে নিশ্চয় না, মে মাসে, মে ময়কার লয়াকার, তখন মেলা, চলো মেলা দেখে আসি, মেলা দেখবো, মেলা না মেলা দেখবো, মেলা মে, তাহলে এটা কিন্তু এ নাকি এ, তয়েকারে কি বলেন তো, তয়েকারে তে না তে, কি তে, তয়েকারে তে না তয়েকারে তে, তয়েকারে তে, কিন্তু তয়েকার নয়াকার, তখন আর তে না, নাকি তে না তে, শিক্ষার্থী বন্ধুরা তার মানে আসলে কি, এখন দেখেন আপনাকে যখন বলবে পরীক্ষায় যে নিচের কোন শব্দে এ ধ্বনি আছে, ভালো প্রশ্ন, নিচের কোন শব্দে এ ধ্বনি আছে বা কোনটি এ ধ্বনির উদাহরণ, এখন আপনি অপশনে খুঁজবেন ক খ গ ঘ, কোথায় এ নাই, বলছে স্যার উত্তরই তো নাই ছাতা, নিচের কোন শব্দে এ ধ্বনি আছে, তো কোন শব্দে এ ধ্বনি আছে, কই এ তো পাচ্ছি না, আসলে এ আপনি পাবেন না, নিচের কোন শব্দটিতে এ আছে, আপনি 4টা না 40টা না 400 যদি অপশন থাকে তাও এ পাবেন না, আসলে আপনাকে কি খুঁজতে হবে, এর খুঁজতে হবে, কোন এ আর কোন এ কি এ, অর্থাৎ এর মাঝখান থেকে আপনাকে এ খুঁজে নিতে হবে, তার মানে এই এ কখনো এ মোশাররফ করিম, কখনো বা, আবার একই মোশাররফ করিম কখনো কি বেটা, একই চঞ্চল চৌধুরী, তাই না, কখনো দাদা কখনো নাতি, একই মানুষ, দুটি, এইটাকে আমরা এখন যদি আমি বলছি ধরেন এই 6টা মানে 7টা, কিন্তু বইয়ে যখন লিখবো তখন কি মানুষ মার দিবে না, যে মৌলিক স্বরবর্ণগুলি 7টি, কোনগুলা এইটা, এবার হচ্ছে 6টা, যে বইয়ে তো আমি বোঝাতে পারছি না, যে আমরা কি করি এই এর যে রূপ সেটা লিখে দিলাম, কিন্তু আসলে এটা লিখিত রূপ না, এটা উচ্চারিত রূপ, কিন্তু আমাকে লিখে দিতে হবে বইয়ে, কেন না হলে মানুষ 7টা বললাম আর লিখবো 6টা, তাহলে পাবলিক পিটানি দিবে, তাই 7টা মৌলিক স্বর কি কি, অ আ ই উ এ ও এবং কি এ, এবার বুঝলো যে 7টা ঠিক আছে, আসলে এটা আমরা এ না লিখে এটাকে বলবো একবার এ, আর এটাকে একবার বলবো কি এ, ক্লিয়ার, তো মৌলিক স্বরবর্ণ কয়টি, 7টি, মৌলিক স্বর 7টি, আর দীর্ঘ এরা কি, এরা মৌলিক না যৌগিক না, এমনি বর্ণ, হ্যাঁ ওদের ভাগ আছে, মাত্রার ভিত্তিতে ওরা আছে, ওরা উচ্চারণের ইয়ের ভিত্তিতে আছে, তাই না, উচ্চারণ গঠনের ভিত্তিতে দীর্ঘ এরা না, এমনি বর্ণ। এখন এই মৌলিক শব্দের সংখ্যা কয়টি, 7টি, শিক্ষার্থী বন্ধুরা এখন একটি কথা শুনবেন, এখানে সবটি একটু দ্রুত একটু আঁকিয়ে ফেলবেন আমার মতো করে, যেমন করে আঁকিয়েছি একটুখানি একটু দ্রুত এই সবটা আঁকাবেন। আচ্ছা নিচে দেখতে কি কষ্ট হচ্ছে, আমি কি একটু মুছে আবার লিখবো, নিচে মানে বোর্ডটা দেখা যাচ্ছে না, আচ্ছা আমি একবার একটু লিখছি, নিচে আপনাদের দেখতে কষ্ট হচ্ছে মনে হয় না, ভিডিও এটা নিচে দিতে যাচ্ছে না, আমি এটা ছোট করে লিখছি, ই এ এ উ ও অ, হ্যাঁ একটু লিখে ফেলুন।
সকটা তুলে ফেলেন। আচ্ছা, একজন একটু কমেন্ট করছেন স্যার এটা কি? আচ্ছা হ্যাঁ, ভালো প্রশ্ন শিক্ষার্থী বন্ধু, আপনাকে ধন্যবাদ। আসলে এই যে আমরা লিখছি এটারই রূপভেদ হচ্ছে কেউ এটা লিখছে, কেউ এইটা লিখছে। হ্যাঁ, ওকে। এখন আমি লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি কেন আপনি বোঝাই যে আসলে এটা লিখলে তো মনে হয় যে এটা আসলে আয়ের সাথে রিলেটেড। আসলে এটা আয়ের সাথে না, কার সাথে সম্পর্ক? এর সাথে। মানে এর উচ্চারণটা আসলে এর উচ্চারণ, ফলে আমি এর সাথে জফলা দিয়ে লিখতে আমি মনে করি যে লিখলে ছাত্রদের কাছে বুঝতে সুবিধা যে আসলে কি এর একটা রূপভেদ এর। তবে এইভাবে অনেকে লিখেছেন যে জফলা। এখন তাহলে যখন বলে নিচের কোন শব্দে ধ্বনি আছে, এটা যদি বলে তাহলে আপনি কি অপশনে পাবেন না? তাহলে আপনি যে বললাম যে আসলে অপশনে থাকবে না। এই আর এই একই শব্দের বানান রূপভেদ। তো আমি আবার বলছি এটাতে অনেকে লেখে এটাই দেয়, কিন্তু এইটা আমি দেই কেন যে এটা দিলে এই এটার যে এটা রূপ সেটা আপনার বুঝতে যাতে সুবিধা হয়। মনে করেন আয়ে জফলা না, এটা আসলে এই কে আমরা বলছি কি ঠিক আছে। তো কাজে এটাও আছে কোন কোন বইয়ে এই দেওয়া আছে, এটা দুটোই দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা এখানে কয়টা বর্ণ লিখেছি দেখেন তো শিক্ষার্থী বন্ধুরা, কয়টা বর্ণ লিখেছি? 7টা বর্ণ লিখেছি, তাই না? 7টা। কোন 7টা বর্ণ লিখেছি? না, অনেকে বলে লেখা যাবে না। না, তবে তবে এই দুটার মধ্যে যদি আপনি মনে করেন যে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে এটা ঠিকই বলেছেন, লেখা যাবে না। আমি আবার বললাম যে কেন আমি একটু এটার প্রতি কেন একটু দুর্বল, যেমন মনে হয় যে এটা যদি লিখি আমরা তাহলে শিক্ষার্থীরা বুঝবে যে এটা আসলে এর রূপভেদ, এর সাথে রিলেটেড, আমাদের বুঝতে সুবিধা হবে। কিন্তু এটা বেশিরভাগ তো এই দুটার মধ্যে যদি আপনি মনে করেন এই দুটার মধ্যে কোনটা আসলে একটু বেশি বেস্ট, তাহলে অবশ্যই এই দুটার মধ্যে ক্লিয়ার। তাহলে আপনি যদি মনে হয় যে স্যার আমরা তাহলে বেস্ট গ্রুপটাই নিব, তাহলে এর জায়গায় আপনি জফলা দিয়ে নেন, তাহলে হয়ে গেল। কিন্তু আমি আবার বললাম যে কেন আমি জফলা দিয়ে লিখতে পছন্দ করি, যাতে আপনি বুঝেন যে আপনি আসলে এটা এর সাথে আয়ের কোনো সম্পৃক্ততা নাই, এর সাথে সম্পৃক্ততা থাকার তো যাই হোক, তবু আপনি যদি মনে করতে লেখেন বা যেটা যেভাবে লেখেন সমস্যা নেই। আচ্ছা, ধ্বনি আর বর্ণের যে পার্থক্য, একই পার্থক্য। বর্ণ ধ্বনির পার্থক্য কি গত ক্লাসে কি বলেছিলাম না বলিনি? ধ্বনি আর বর্ণের পার্থক্য কি বলেন? বর্ণ কি ধ্বনি কি? আমাকে একজন বলছে স, আমার গ্রাম থেকে দোস্ত এসেছে, বলছে স স স স, এটা ধ্বনি। চ কি? এটা ধ্বনি। কিন্তু এই যে লিখলাম বর্ণ, ও কি? এটা ধ্বনি। বর্ণ তাহলে কি? বললেন না ধ্বনি, আর লিখলেন না বর্ণ। ক ক ক ক ক কি? ক মুখানো ক ধ্বনি, আর লিখলাম বর্ণ। ধ্বনি আর বর্ণ একদম একই জিনিস, পার্থক্য কি? একটা উচ্চারিত, একটা লিখিত। বুঝতে পারলেন? উচ্চারিত রূপটি ধ্বনি, আর ধ্বনির লিখিত চিহ্নটা হচ্ছে বর্ণ। ধ্বনির লিখিত রূপ বা চিহ্ন বা প্রতীক কি? বর্ণ। আর বর্ণের উচ্চারিত ধ্বনি, বর্ণের উচ্চারিত রূপ ধ্বনি। একইভাবে ধ্বনির লিখিত রূপটা কি? বর্ণ। এখন বলেন ধ্বনি আগে না বর্ণ আগে? বলেন শিক্ষার্থী বন্ধুরা, ধ্বনি আগে নাকি বর্ণ আগে? অবশ্যই ধ্বনি। হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে ধ্বনি মানুষের মুখে ছিল, পরবর্তীতে বর্ণে রূপান্তর করা হয়েছে। ঠিক আছে। তাহলে এই যে ধ্বনি নির্দেশক প্রতীক, ধ্বনি নির্দেশক প্রতীক বা চিহ্নকে বলে বর্ণ। এই যে মুখে বললাম যে আ আ আ আ, হ্যাঁ এটা ধ্বনি আ, কিন্তু যখন লিখলাম ধ্বনির
সাংকেতিক চিহ্ন বা প্রতীক হচ্ছে বর্ণ। আচ্ছা, তাহলে আমি আলোচনায় যাই। আমাদের 7টি বর্ণ লিখেছি, ঠিক আছে? 7টি বর্ণ, কোন 7টি? মৌলিক স্বরবর্ণ বা মৌলিক স্বরধ্বনি। আমি যদি লিখি তাহলে বর্ণ, আর যখন উচ্চারণ করব তাহলে ধ্বনি। আচ্ছা, এখন আমরা এই 7টি বর্ণ এখন লিখবেন। নিচ দিয়ে আপনারা লিখবেন ছকের নিচে। আমার যেহেতু নিচে লিখলে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে, আমি পাশে লিখছি। আপনারা ছকের নিচে লিখবেন এমন যে জিহ্বার অবস্থানের ভিত্তিতে, জিহ্বার অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর 3 ধরনের। জিহ্বার অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর, জিহ্বার অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর কয় ধরনের? 3 ধরনের। 3 ধরনের কি কি? লেখেন সম্মুখ, লেখেন হলো কেন্দ্রীয়, আর লেখেন হলো পশ্চাৎ। সম্মুখ, কেন্দ্রীয়, পশ্চাৎ। জিহ্বার অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর 3 ধরনের। কি কি সেটি? সম্মুখ, কেন্দ্রীয়, পশ্চাৎ। সম্মুখ, কেন্দ্রীয়, পশ্চাৎ। এখন আপনাকে প্রশ্ন করবে পিএসসি কিংবা প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষা, যে সম্মুখ স্বরধ্বনি কয়টি? সম্মুখ স্বরধ্বনি কয়টি? 3টি। সম্মুখ স্বরধ্বনি কয়টি? 3টি। কি কি? ই, এ, এ। সম্মুখ স্বরধ্বনির সংখ্যা কয়টি? সম্মুখ স্বরধ্বনির সংখ্যা 3টি। কি কি? ই, এ, এ। পশ্চাৎ স্বরধ্বনি কয়টি? পশ্চাৎ স্বরধ্বনির সংখ্যা কয়টি? 3টি। কি কি? উ, ও, অ। উ, ও, অ। কেন্দ্রীয় স্বরধ্বনি কয়টি? 1টি, আ। কেন্দ্রীয় স্বরধ্বনি। তাহলে সম্মুখ, কেন্দ্রীয়, পশ্চাৎ। তাহলে কোনটি সম্মুখ স্বরধ্বনি? যদি প্রশ্ন করে নিচের কোনটি সম্মুখ স্বরধ্বনি? ই, এ, আই 3টা যেটা থাকবে, অথবা 3টা থেকে সবগুলি তাও হতে পারে। আচ্ছা, যদি বলে কোনটি সম্মুখ স্বরধ্বনি নয়, তাহলে নয় কেমনে জানবেন? কোনটি সম্মুখ স্বরধ্বনি নয়? আসলে নয় জানবেন, আপনি জানবেন হয়। তাহলে কোনটি সম্মুখ স্বরধ্বনি নয়? তাহলে 3টি অপশনে সম্মুখ স্বরধ্বনি থাকবে, আর একটা তো অন্য কিছু না, যা খুশি তাই থাক। এই 3টার বাইরে যা থাকবে সেটা সম্মুখ নয়। এই 3টার বাইরে যা খুশি তাই থাকবে সেটা সম্মুখ। তাহলে কোনটি পশ্চাৎ? তাহলে উ, অ, পশ্চাৎ। কোনটি পশ্চাৎ নয়? তাহলে এই 3টা বাদ দিয়ে যেটি থাকবে। পশ্চাৎ নয় কোনটা আপনি জানবেন, আপনি দেখবেন কোনটা কোনটা পশ্চাৎ। তাহলে পশ্চাৎ, পশ্চাৎ, পশ্চাৎ বাদ দিলে যেটা থাকবে সেটা পশ্চাৎ নয়। আর কেন্দ্রীয় স্বরধ্বনি কয়টি? 1টি। কেন্দ্রীয় স্বরধ্বনি 1টি। কোনটি? আ। আকে বলে কেন্দ্রীয় স্বরধ্বনি। এখন আপনি লিখবেন জিহ্বার উচ্চতার ভিত্তিতে, জিহ্বার উচ্চতার ভিত্তিতে মৌলিক স্বর 4 ধরনের। জিহ্বার উচ্চতার ভিত্তিতে মৌলিক স্বর 4 ধরনের। আচ্ছা, একই বর্ণ হবে না ধ্বনি হবে? আচ্ছা, এখন যদি মৌলিক বর্ণ জিজ্ঞেস করে কয়টি মৌলিক স্বরবর্ণ, তাহলে কি বলবেন? আপনি 6টি বলতে চাচ্ছেন। আচ্ছা, যদি বলেন এটি যৌক্তিক, কিন্তু প্রবলেমটা হলো আমরা যে টেক্সট বুক বোর্ডটা ফলো করছি সেখানে মৌলিক স্বরবর্ণ 7টি আছে। শিক্ষার্থী বন্ধু, আপনি অনেক এটা নিয়ে তর্ক বিতর্ক করছেন, আমি দেখছি, ইগনোর করছি, কিন্তু ভালো করে শুনবেন যে আমাদের যে বাংলাদেশের টেক্সট বুক বোর্ডের বই, যেটাকে আমরা এনসিটিভি কর্তৃক অনুমোদিত, 9ম 10ম শ্রেণীর বোর্ড ব্যাকরণে মৌলিক স্বরবর্ণ এবং মৌলিক স্বরধ্বনি দুটোই উত্তর দেওয়া আছে কি? 7টি।
মৌলিক স্বরবর্ণ 7টি বা মৌলিক স্বরধ্বনি 7টি। তো 7টি উত্তরটা বেশি। যদি আবার বলছে এটাকে আসলে আমরা বর্ণের মধ্যে তো ধরার কথা না, কারণ এত বর্ণ না, ধ্বনি, সেজন্য অনেকে 6টি বলছে। কিন্তু 9-10 বই বা বোর্ড ব্যাকরণে যেহেতু মৌলিক স্বরবর্ণ 7টি বলা আছে, কাজে আপনার উত্তরটা 7টি দেওয়াটাই ভালো হবে। বোর্ড ফলো করতে হবে বা মন্ত্রণালয় এনসিটিভি আপনার উত্তরটা ফলো করতে হবে। এটাকে আমরা তো ধ্বনি বললেও মৌলিক স্বর বর্ণ বললেও বলবেন 7টি, মৌলিক স্বর ধ্বনি বললেও বলবেন কি 7টি বলবেন, বললে মঙ্গল হবে। যদি বলেন না স্যার আমি 6টি বলবো, তাহলে বলতে পারেন, আপনার বিষয়। কিন্তু আমি আবার বলছি পিএসসি এনসিটিভি এবং মন্ত্রণালয়ের যে উত্তর সেটিকে গ্রহণ করবে। মৌলিক স্বরবর্ণ 7টি, মৌলিক স্বরধ্বনি 7টি, এভাবে উত্তর করা আছে পাঠ্যক্রম বই। আচ্ছা কাজে এটা নিয়ে বিতর্ক বাড়াইন না, ঠিক আছে। মৌলিক স্বরবর্ণ সেটিও 7টি উত্তর দেবেন, মৌলিক স্বরধ্বনি আমি আবার বলছি আসলে আপনারা যেটা বলছেন 6টি, সেটাই যৌক্তিক হওয়া উচিত ছিল। কিন্তু বইয়ে যেহেতু বলা আছে, বোর্ড বই মন্ত্রণালয়ের বই বলা আছে মৌলিক স্বরবর্ণ 7টি, এর সবাই সেখানে দেওয়া আছে 7টি, কাজে আপনাদের 7টি বলতে। আচ্ছা এখন আমি বলছি জিহ্বার উচ্চতার ভিত্তিতে, জিহ্বার উচ্চতার ভিত্তিতে মৌলিক স্বর 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। দেখেন জিহ্বার উচ্চতার ভিত্তিতে মৌলিক স্বর 4 প্রকার। কি কি? দেখেন আমরা একটা 4তলা বিল্ডিং বানিয়েছি, এখানে 4 তলা, তাই না? 1 তলা 2 তলা 3 তলা 4 তলা। উচ্চ, প্রথমটা হচ্ছে উচ্চ, তারপর এটার নাম কি উচ্চ মধ্য, তারপর এটার নাম হলো নিম্ন মধ্য, তারপর এটার নাম হচ্ছে নিম্ন। উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং নিম্ন। উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং কি নিম্ন। তাহলে জিহ্বার উচ্চতার ভিত্তিতে, উচ্চতা অর্থাৎ আমাদের জিহ্বাটা যখন আমরা এই বর্ণগুলো উচ্চারণ করি তখন কোনোটার সময় উঁচা হয়ে থাকে, কোনোটার সময় মাঝে থাকে, কোনোটার সময় নিচে থাকে, ঠিক আছে। যেমন যখন বলবেন আ, শিক্ষার্থী বন্ধুরা এগুলো অনেক বিষয় আমি সামনাসামনি আপনাদেরকে পেলে আমি খুবই মজা পেতাম, ভালো লাগতো। কিছু জিনিস একটু প্র্যাকটিক্যালি আপনাদের সাথে করতে পারলে বা করাতে পারলে ক্লাসটা আরো দারুণ উপভোগ্য এবং আরো বেশি কার্যকর হতো। আমি চেষ্টা করছি যদিও অনলাইনে, কিন্তু আবার বলছি যে কিছু বিষয় যদি আপনারা থাকতেন সামনে, তাহলে আমি আপনাদের কাছ থেকে এগুলো একটু ফিডব্যাক নিতে পারতাম, তাহলে ভালো হতো। তারপরে একটু আমার সাথে যদি একাত্ম হয়ে ক্লাসটি করার চেষ্টা করেন, আমার মনে হয় যে ভালো ফল পাবেন আর কি। আমরা যখন বলছি আ, আ, আ যখন বলছেন দেখেন জিহ্বাটা একদম নিচের দিকে চেপে আছে, নিচে আ। জিহ্বাকে আপনি একটু উঁচা করেন তো। আ যখন বলবেন জিহ্বাটাকে কিন্তু চেপে নিচে রাখতে হবে, নিম্ন। কিন্তু ই যখন বলছেন ই, ই জিহ্বাটা তো নিচে না, মোটামুটি একটু উপরে আছে। ই, ই জিহ্বা কিন্তু আ, ই বলেন ই, ই আর আ বললে দেখেন জিহ্বাকে আপনি কি করছেন, চেপে একটু নিচের দিকে রাখছেন। তো যাই হোক, আ হচ্ছে নিম্ন স্বর, ই উ হচ্ছে উচ্চ স্বর। ই উ উচ্চ, উপরে যেটা হচ্ছে উচ্চ, তারপর উচ্চ মধ্য এ ও, নিম্ন মধ্য এ অ এবং নিম্ন কি আ। উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং নিম্ন, সিম্পল। উপরে দুটো উচ্চ, তাহলে উচ্চ স্বর কয়টি? দুইটি, উচ্চ স্বর দুইটি, ই উ। উচ্চ মধ্য এ, উচ্চের কাছে উচ্চ মধ্য, নিম্নের কাছে সে নিম্ন মধ্য। তাহলে ই উ উচ্চ, এ ও উচ্চ মধ্য, এ অ নিম্ন মধ্য আর আ কি নিম্ন। উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য। এখন যদি আপনাকে বলে এমন করে যে ই ইজ ইকুয়াল টু হোয়াট, ই ইজ ইকুয়াল টু হোয়াট, স্যার ই ইজ ইকুয়াল টু হোয়াট, ই আবার কি? ই কি ইজ ইকুয়াল টু কি? তাহলে কয় ধর অপশন হয়তো দিয়েছে উচ্চ, ক্ষয় দিয়েছে কি সম্মুখ, মানে ই ইজ ইকুয়াল টু কয় উচ্চ ক্ষয় সম্মুখ।
আসলে গয়ে থাকবে কি উচ্চ সম্মুখ। দেখেন ভালো করে দেখেন, নাইলে বুঝলে কিন্তু বুঝ পাতার, না বুঝলে যেন কি, হ্যাঁ তাই না? জি ঠিক আছে তো নাকি? ই, তাহলে ই উচ্চ, আবার কি সম্মুখ, উচ্চ এবং ই উচ্চ এবং ই সম্মুখ, তাহলে এর নাম কি উচ্চ সম্মুখ, উচ্চ সম্মুখ। আচ্ছা ই এর জায়গায় যদি উ দেয়, উ, তাহলে কি হবে বলেন তো? ই উ, উচ্চ পশ্চাৎ, উচ্চ কি পশ্চাৎ। দেখেন উ হচ্ছে উচ্চ কিন্তু কি পশ্চাৎ, তাহলে উচ্চ স্বর দুইটা, একটা উচ্চ সম্মুখ আর একটা উচ্চ পশ্চাৎ। এ কি, এ শিক্ষার্থী বন্ধুরা দেখেন, এ কি উচ্চ মধ্য সম্মুখ, উচ্চ মধ্য সম্মুখ। ও কি উচ্চ মধ্য পশ্চাৎ। এ নিম্ন মধ্য সম্মুখ, নিম্ন মধ্য, আর অ কি নিম্ন মধ্য পশ্চাৎ। আ নিম্ন কেন্দ্রীয়, নিম্ন কেন্দ্রীয় বলছে, নিম্ন কেন্দ্রীয়। নিচের কোনটি উচ্চ সম্মুখ স্বর, নিচের কোনটি উচ্চ পশ্চাৎ স্বর, উচ্চ মধ্য সম্মুখ। এখন এইগুলো যখন আসবে পরীক্ষায় মাথা ঘুরবে, ঘুরবে না মাথা? পড়বেন, মুখস্থ করবেন, অনেক আছে স্যার বিশাল পুরো আসতে মুখস্থ করে, নাম 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 ই নাম নাম উচ্চ উচ্চ সম্মুখ, উচ্চ সম্মুখ নাম নাম ও নাম উচ্চ উচ্চ পশ্চাৎ নাম নাম ও নাম উচ্চ মধ্য, উচ্চ মধ্য পশ্চাৎ নাম নাম নাম। 1 বছর যদি পড়েন, 1000 বছর যদি পড়েন, পরীক্ষার হলে যেই যাবেন, পরীক্ষার হলে গেলে কি হবে, ব্রেনের মধ্যে সব বাড়তে একটা চাপ পড়বে, যেই চাপ পড়বে সবকিছু ভুলাই যাবে। এইভাবে পড়া যাবে, মনে কি করবেন, এই যে এত কথা বললাম সব ভুলে যাইতে হবে, সব কথা ব্রেনে নেওয়া যাবে না। আচ্ছা এখন প্রশ্ন যদি আসে এরকম, আপনি কিছু করবেন না, আপনি এগুলি মনে রাখবেন না, কিন্তু পরীক্ষার উত্তর দিবেন। যে তথ্যগুলো বললাম এগুলো পরীক্ষা উত্তর নাও দিতে পারে, নাও চাইতে পারে। ব্যাকরণ অনেক পড়াবো, সব কি পরীক্ষা প্রশ্ন থাকবে? পরীক্ষা থাকবে 12টা প্রশ্ন, 10টা প্রশ্ন ব্যাকরণ থেকে। আমি তো পড়াবো 25টা টপিক, 30টা টপিক, প্রশ্ন থাকবে 10টা, 15টা থাকবে, সাহিত্য থাকবে 10, 12টা, 15টা। তাহলে কি করবেন? তাহলে আপনি এত কিছু না, আপনি সির্ফ 7টি বর্ণ মনে রাখবেন। কেমন মনে রাখবেন? 7টি বর্ণ। আচ্ছা আপনারা আবার নোটের দিকে তাকান না, খাতার দিকে তাকিয়েন না, দেখি চুরি করিয়েন না, ঠিক আছে? আমার দিকে তাকান, আমার দিকে। জি বলেন, সম্মুখ স্বর কয়টা? সম্মুখ স্বর 3টা, মনে আছে? কি কি বলেন তো? না খাতায় দেখেন না, খাতার দিকে তাকায় না, বলেন সম্মুখ স্বর 3টা কি কি? 7টা বর্ণ মনে, ই এ এ। সম্মুখ স্বর 3টা কি কি? ই এ এ। শিক্ষার্থী বন্ধুরা আমি নিচে বলে যাচ্ছি, সম্মুখ স্বর ই এ এ। আচ্ছা অভ্যাস হয়ে গেছে আমার। আচ্ছা আমি, আপনারা যদি এটাকে সাপোর্ট করছেন, ই এ এ সম্মুখ স্বর। পশ্চাৎ স্বর কয়টা? 3টা। কি কি বলেন না, দেখেন না, বলেন পশ্চাৎ স্বর কি? হ্যাঁ উ ও অ, আর কেন্দ্রীয় স্বর আ। আপনি 7টা বন্ধু লিখে নেবেন। পরীক্ষায় যদি আসে, যদি আসে এরকম প্রশ্ন, নাও আসতে পারে, না আসলে, বা যদি আসে, অঙ্ক করতে গেলে আপনি একটা গুণ করা লাগবে, তাহলে কি প্রশ্নের কোনায় করবেন, করেন না, বা রাফ করেন, গুণ করা লাগবে, একটা ভাগ করতে হবে, তখন কি করেন, করে নেন, কোথাও একটু করে কাটে দেন, প্রশ্নের কোনায় আপনি লিখে নেবেন। 7টা বলে ছোট ছোট করে পেন্সিল দিয়ে লিখে নেবেন, ই এ ও আর। যদি লিখে নিতে পারেন তাহলে এই জাতীয় প্রশ্ন এলে, যদি আসে তাহলে লিখবেন, না আসলে লিখবেন না, এলে আপনি এটা লিখে তারপর উত্তর দিবেন। মেমোরি থেকে না, মেমোরি থেকে নেবেন, বিভ্রান্ত করবে মেমোরি আপনাকে। মেমোরি থেকে নেবেন, দেখে উত্তর দিবেন, দেখে। সম্মুখ স্বর কি? 3টে, যে ই এ, পশ্চাৎ কি? উ, কেন্দ্রীয়। উচ্চ স্বর কোনটা? উচ্চ, এই যে উচ্চ, এই উপরে, উপরে যে উচ্চ, নিচে যে নিম্ন, মাঝে মধ্য। কিন্তু মধ্য তো 2 রকম, একটা উচ্চের কাছে উচ্চ মধ্য, নিম্নের কাছে কি নিম্ন মধ্য। তাহলে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। এখন আপনাকে যদি বলে ই কি? ই, তাহলে উচ্চ সম্মুখ, ই হচ্ছে উচ্চ সম্মুখ, আর ও উচ্চ পশ্চাৎ। ক্লিয়ার? উচ্চ সম্মুখ, উচ্চ, এটা উচ্চ মধ্য সম্মুখ, উচ্চ মধ্য কিন্তু সম্মুখ, এটা হলো উচ্চ মধ্য পশ্চাৎ। নিম্ন মধ্য সম্মুখ, নিম্ন মধ্য সম্মুখ, আর অ কি? নিম্ন মধ্য পশ্চাৎ, আর আ নিম্ন কেন্দ্রীয়, নিম্ন।
এবার আপনাদের একটু টেস্ট করি, বলেন তো দেখি আমার সাথে সাথে বলেন, উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটি? উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটি? উচ্চ মধ্য পশ্চাৎ, উচ্চ মধ্য পশ্চাৎ, এই যে উচ্চ মধ্য পশ্চাৎ, উচ্চ মধ্য পশ্চাৎ ও। নিম্ন মধ্য সম্মুখ স্বরধ্বনি কোনটি? নিম্ন মধ্য সম্মুখ স্বরধ্বনি কোনটি? এই যে নিম্ন মধ্য, এই যে সম্মুখ, নিম্ন মধ্য সম্মুখ। উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি কোনটি? উচ্চ পশ্চাৎ, এই যে উচ্চ পশ্চাৎ। ক্লিয়ার? তাহলে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন, সম্মুখ, কেন্দ্রীয়, পশ্চাৎ। একসাথে যখন বলবো উচ্চ সম্মুখ, উচ্চ পশ্চাৎ, উচ্চ মধ্য সম্মুখ, উচ্চ মধ্য পশ্চাৎ, নিম্ন মধ্য সম্মুখ, নিম্ন মধ্য পশ্চাৎ, আর এটা নিম্ন কেন্দ্রীয়, নিম্ন কেন্দ্রীয়। শেষ করব আর 2-3 মিনিট। হ্যাঁ, আরেকটা কথা লিখবেন, লেখেন চোয়ালের, আমরা শেষ করবো, আমাদের সময় পার পেরিয়ে যাচ্ছে। চোয়ালের অবস্থানের ভিত্তিতে, চোয়ালের অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর কে 4 প্রকার, আর প্রধানত 2 প্রকার লেখেন, প্রধানত 2 প্রকার লেখেন। চোয়ালের অবস্থানের ভিত্তিতে, চোয়ালের অবস্থানের ভিত্তিতে, চোয়াল, চোয়াল, চোয়াল বোঝেন, এজ এ ম্যান্ডিবল না? চোয়ালের অবস্থানের ভিত্তিতে, চোয়ালের অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর প্রধানত 2 প্রকার। লিখে নেন দ্রুত। চোয়ালের অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর প্রধানত 2 প্রকার। চোয়াল, হ্যাঁ, কি কি? একটির নাম লেখেন সংবৃত, কি লিখবেন? সংবৃত, সংবৃত। আরেকটির নাম লিখবেন হচ্ছে বিবৃত। সংবৃত আর বিবৃত, সংবৃত, বিবৃত। এখন দেখেন, প্লিজ শোনেন, ভালো করে শোনেন। ধ্বনি তত্ত্ব পড়াচ্ছি, ধ্বনি বিজ্ঞান, ধ্বনি কি বিজ্ঞান, ভালো করে বুঝেন। আচ্ছা বলেন তো আ, বলেন তো আ সবাই। দেখেন এই যে বললাম যে আমার কিন্তু সামনে থাকলে আমার যে সুবিধাটা হতো সেটা আমার হচ্ছে না, আপনারা আমাকে সহযোগিতা করবেন, দূরে থাকলে ফাঁকে মারবেন না। সবাই জোরে বলেন আ, আ বলেন আ, আরো জোরে বলেন আ, জোরে আ। আচ্ছা দেখেন, বলেন তো এবার ই, ই বলেন তো ই, ই, আরো জোরে ই, আরো জোরে ই। আচ্ছা ই যত জোরে বলছি ই। আচ্ছা বলেন ই আ, বলেন আ ই। আচ্ছা চোয়ালের মধ্যে কি পার্থক্য বুঝতে পারছেন? বুঝতে হবে, বুঝেন। যখন আমরা ই বলছি ই, যত জোরে বলি ই, ই, মুখটা এরকম ই, কিন্তু যখন বলছে আ, মুখটা হয়ে যাচ্ছে হা, আ। আচ্ছা আপনি মুখটা হা না কোথায় না কোথায়, যত ইচ্ছা খুশি আমরা হা করে বলছি আ, আ। এবার মুখটা চাপা রেখে আ বলেন তো, চাপা রেখে, ফাঁক বেশি করবেন না, কম ফাঁক করে চাপা রেখে আ বলেন। আ বলতে গেলে অবশ্যই আপনাকে মুখটা কি করতে হবে? খুলে দিতে হচ্ছে আ, এই মুখটা বড় করে খুলে দিতে হচ্ছে আ। আচ্ছা ই, ইটাকে মুখ যেমন আমরা বললাম আ, আ, এইভাবে মুখ খুলে ই বলেন তো, মুখ খুলে না, মুখ চেপে না, মুখ খুলে যেমন আমরা আ, আ বললাম, এইবার মুখ খুলেই বলেন। কেন? কিছু স্বর বলতে গেলে সোয়ালের দরজা বড় ফাঁকা করে দিতে হবে, টাক বের হবে, বড় গেট খুলে দিতে হবে, সাইকেল বের হবে, তাই না? তাহলে পকেট গেটটা খুলে দিলাম। কিছু স্বর বলতে গেলে চোয়াল ফাঁকা হয়ে যাবে, বিস্তৃত হয়ে যাবে, সেটা হলো বিবৃত স্বর। আর যে স্বর উচ্চারণে চোয়াল কি সংকুচিত চাপা, যে স্বর উচ্চারণে চোয়াল চাপা বা সংকুচিত থাকে তার নাম সংবৃত স্বর। আর যে স্বর উচ্চারণে চোয়াল কি ফাঁকা বা বিস্তৃত হয় তার নাম বিবৃত। বিবৃত মানে বিস্তৃত, বিবৃত মানে কি বিস্তৃত ফাঁকা, আর সংবৃত মানে কি সংকুচিত চাপা।
ক্লিয়ার? যে সব উচ্চারণের স্বর চাপা বা সংকুচিত থাকে তার নাম সংবৃত। সংবৃত মানে কি? সংকুচিত। আর বিবৃত মানে কি? বিস্তৃত। এখন পরীক্ষার প্রশ্ন হবে নিচের কোনটি সংবৃত স্বর, কোনটি বিবৃত স্বর। পড়ার দর মনে এমনি সংবৃত কোনটি সংবৃত, আপনি উচ্চারণ করবেন, উচ্চারণ করবেন, মুখ আপনাকে বলে দিবে যে কোনটি সংবৃত কোনটি। বুঝলেন না? মুখস্থ করেন অযথাই, মুখস্থ করে 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 পরীক্ষা ভুলে যাবেন কিংবা এলোমেলো হয়ে যাবে। কোনটি এখন দেখেন, তাই না? তাহলে ই ই উ যদি বলেন উ উ, তাহলে মুখ কি বেশি বড় ফাঁক হচ্ছে না চাপা থাকছে? দেখেন তো, উ উ ফাঁক হচ্ছে না চাপা থাকছে। ই উ চাপা, আ খোলা। আচ্ছা, এ বলেন তো, এ জোরে বলেন, এ আরো জোরে বলেন, এ এ। এবার বলেন এ এ, গুড। বলেন দে, জোরে বলেন, দে দে। এবার বলেন দেখা দেখ। যখন বলছেন এ, মুখটা স্বাভাবিক, এ এ এ, আর এক এক। তাহলে এই বললে এই, এই বলেন এই। এবার বলেন কি? এক এক। বলেন মে, দেখেন মে মে মে, এই যে মুখ স্বাভাবিক মে। তখন বলছেন মেলা মে, তাহলে মুখটা হয়ে যাচ্ছে ভ্যা। তাহলে এ চাপা স্বাভাবিক, আর কিন্তু খুলে দিল, বলে দিল। তাহলে সংবৃত একইভাবে ও আর অ। বলেন তো ও ও, এবার বলেন ও, এবার বলেন অ। কোনটা চাপা কোনটা খোলা? ও, এটা চাপা স্বাভাবিক, আর অ এটা। তাহলে এবার আরেকটু বলেন, খোলা, অ খোলা, আও খোলা। তার মানে আও বিবৃত, অবিবৃত। কিন্তু এই দুই বিবৃতের মধ্যে একটু পার্থক্য আছে, আপনারা বলেন আমাকে। আ এটা বললাম খোলা, আবার এটাও খোলা, কিন্তু দুই খোলার মধ্যে পার্থক্য কি? একটা বেশি খোলা আর একটা কম খোলা। কোনটা বেশি খোলা? বেশি খোলা। আ পুরা খোলা। কিন্তু আমি যখন এই যেমন করে বললাম, অমন করে বল খুলবো, কিন্তু একবারে পুরা না। তাহলে বেশি খোলা বিবৃত, একটু কম খোলা অর্ধ বিবৃত। খোলা কিন্তু বেশি নাকি কম? বেশি খোলা বিবৃত, একটু কম খোলা, তাহলে কি? অর্ধ বিবৃত। উপরের দুটোই চাপা, ইউ এটাও চাপা, এও এটাও চাপা। বললাম যে চাপা, ইউ চাপা, এও এটাও চাপা স্বাভাবিক। কিন্তু দুটো থেকে বেশি চাপা একটা কম চাপা, আপনারা বের করে নেন, আমি বলবো না। সবাই যদি বলে দেবো তাহলে আপনারা কি বুঝলেন বলেন? ইউ এটাও চাপা, এও চাপা, কিন্তু দুটোর মাঝে একটু পার্থক্য আছে, একটু কম বেশি আছে। বেশি চাপা আর কম চাপা। ইউ বেশি চাপা, একদম চাপা সংবৃত। এও চাপা, কিন্তু একটুখানি ইউর চেয়ে একটু ফাঁকা হয়েছে। তাহলে এটা সংবৃত, বেশি চাপা আর একটু কম চাপা, এটা অর্ধ সংবৃত। অর্ধ সংবৃত। এখন চুয়াদের অবস্থানের ভিত্তিতে স্বর কয় প্রকার? তাহলে বলবেন 4 প্রকার। একটু আগে বললাম 2 প্রকার প্রধানত। খেয়াল করবেন, প্রশ্ন খেয়াল করবেন, মুক্ত নয় ভুল হবে। চুয়াদের অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর প্রধানত কয় প্রকার? 2 প্রকার। কি কি? সংবৃত আর বিবৃত। আর যদি বলে চুয়াদের অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর কয় প্রকার? তাহলে 4 প্রকার। কি কি? সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত, বিবৃত। সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত। ক্লিয়ার কথাগুলো? আচ্ছা, ক্লিয়ার মনে আবার দেখবেন, যদি মনে হয় যে স্যার পরে ভুলে গেছি, আরো একবার ক্লাসটা দেখবেন। আচ্ছা, এখন এমন একজন শিক্ষার্থী আমার আছে, আমার 1200 শিক্ষার্থীর মধ্যে, বলছে স্যার আমার মুখ তো সবসময় একই রকম মোটো, খোলেও না চাপেও না, সবসময় কি এই একই, আমার মুখই এরকম স্যার, এরকমই বাড়েও না কমেও না, সবসময় একই। আমি তো বুঝি না, যদি এরকম কেউ থাকেন, যদি থাকেন, না থাকলে যদি থাকেন, তাহলে সে কি বাংলা শিখবে না? শিখবে। তার জন্য কৌশল, টেকনিক। আর ওই যে বললাম আপনি এত কিছু চাপা মাপা খোলা মোলা দরকার নাই। ওই যে আপনি ওই যে লিখে নিয়েছেন ই এ উ আর, এটাই 7টি বর্ণ। তাহলে আপনাকে স্রেফ ওই মৌলিক 7টি বর্ণ খালি মনে রাখতে হবে। এই সিরিয়াল ই এ উ আর লিখেছেন, ওই যে আবার লিখে নিলেন। এটা সম্মুখ, এটা পশ্চাৎ, এটা কেন্দ্রীয়।
এটা উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। একইভাবে একই সেম টু সেম, একই আমাদের রাজশাহী চাপাই ভাষায় সেম সেম, একই সেম। কি এই যে উচ্চ, এটা হলো সংবৃত, তারপর এটা কি অর্ধ সংবৃত, তারপর অর্ধ বিবৃত, বিবৃত। আপনি যদি সাতটি বর্ণ লিখে নেন, আমি আবার বলছি দেখেন খুবই সিম্পল, খুবই সিম্পল, কোনো বড় কোনো কিছু না। তবে আগে যে মেথডটা দিলাম চাপা নাকি খোলা, এটা অথেন্টিক মেথড, ব্যাকরণিক মেথড। চাপা নাকি খোলা, বুঝতে পারছেন যে খোলা তাহলে বিবৃত, তাহলে বেশি খোলা একেবারে খোলা নাকি একটু কম খোলা, তাহলে বিবৃত অর্ধ হতো। চাপা বেশি চাপা নাকি কম চাপা, ঠিক আছে। আর যদি অত কিছু মনে না স্যার, আমি এমনি খুবই শর্টকাট কৌশল, T10 মেথড, T20 নাকি T10, তাহলে ওই যে আপনি লিখেছেন ই এ আপনি লিখেছেন উ ও অ আর আই, সাতটি বর্ণ আপনার মনে আছে, তাহলে কাম শেষ। সম্মুখ, পশ্চাৎ, কেন্দ্রীয়, উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। একইভাবে সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত আর কি বিবৃত। তাহলে সংবৃত কোনটা? ইউ, উপরে সংবৃত, তারপর এটা অর্ধ সংবৃত, তারপর এটা অর্ধ বিবৃত। আর যদি এই যে এটা দেখে বোঝেন, এই যে এইটা দেখে হা দেখে, তাহলে তো কাহিনী কি আরো জমে গেল, ঠিক আছে। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আমরা এখন জাস্ট আমার ক্লাস শেষ। এখন একটি কথা বলে শেষ করব, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার। সবাই জানেন, কিন্তু 11টি স্বরবর্ণ, এর মধ্যে সবারই কার হয় না। তো কার কার নেই, কার কার নেই, একজনের কার নেই। কে? এই যে অভাগা অ, এই অভাগা অ এর কার নেই। আপনাদের কার আছে? মনে হয় না, থাকতে পারে, কারণ আমি জানি না, সবাইকে তো চিনি না, কিন্তু আমার মনে হয় যে আপনাদের কার নেই, কারণ আপনারা বেকার, তাই না? যার কার নাই সে কি বেকার, বেকার। অভাগা অ এর কোনো কার নেই, আপনাদের মতো অভাগা অ, কিন্তু কার হবে একদিন, তাই না? খালি এসপি হয়ে দেখেন, সরকার রেডি করে রেখেছে, ম্যাজিস্ট্রেট হয়ে দেখেন, তাই না? কার সরকার খালি রেখে দিয়েছে, খালি বিশেষ ক্যাডারে জয়েন করবেন অমনি কার দেখেন। আর এখন আপনার সবাইকে অ অ এই যে অভাগা অ, যার কোনো কার নেই। তাহলে কোন বর্ণের কার নেই? অভাগা অ এর কোনো কার নেই, বাকি সবার কার আছে। তাহলে কয়টি বর্ণের কার হয়? 10টি বর্ণের। কয়টি বর্ণের কার হয় না? 1টি বর্ণের। কোন বর্ণের কার নেই? অ। আমারও ভাই কার নাই, যদিও আমি বেকার না, কিন্তু আমার আসলে কার নাই। আচ্ছা, এখন আমার যে কার নাই বা আপনার নাই, তাহলে আপনি কি কারে চড়তে পারবেন না? কি বলেন, চড়তে পারবো না মানে? রাজশাহী শহরে যত কার আছে ভাড়া পাওয়া যায়, প্রত্যেকদিন এক এক টাকা, যার আছে তার তো একটা। আমি যদি আজকে নীল কারে চড়তে চাই, ফোন দেবো, নীল কার চলে আসবে। বললাম নীল না কার, আমি সাদা নিয়ে আসবা, সাদা কার। পরের দিন লাল কার লাগবে। প্রত্যেকদিন এক এক রকম কারে চলে যাবো। আর যার একটা অ্যাশ কালার, ওই ব্যাটার শেষ। যার প্রেমিকা সাথে একটা, যার নাই সবই তো মনে মনে ভাবছে এটা আমার, এটা আমার। তো কেন মজা করছে? মজা করছে এর কোনো কার নেই, কিন্তু এর এমন একটা পাওয়ার আছে, যে কারোর কারে উঠে বসতে পারে। এই যে স, ওই যে বললাম যে স, এর মধ্যে অ আছে, দেখা যাচ্ছে অ আছে, দেখা যাচ্ছে, কিন্তু অ আছে। কি কবি ক, এই ক, অ আছে। আরে ব ব, অ আছে। হ, এদের মধ্যে কোনো কার আছে, বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে নাকি আছে? অ আছে। অ এমন একটা বর্ণ যে থাকবে কিন্তু দেখা যাবে না, নাও যেতে পারে। অ এর ক্ষমতাকে বলা হয় লীন ক্ষমতা। কি লীন? ফলে অ কে বলা হয় লীন বর্ণ। কি বলা হয়? লীন বর্ণ বা নিলীন বর্ণ বা বিলীন বর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, বাকি 10টি বর্ণ, তাহলে কয়টি বর্ণের কার হয়? 10টি। আর কয়টি বর্ণের কারণে? 1টি। কোন বর্ণের কারণে? অ। কিন্তু কার না থাকা সত্ত্বেও এর এমন একটা ক্ষমতা আছে যে যে কারোর সাথে কি মিশে থাকতে পারবে, এই ক্ষমতাকে বলা হয় লীন। কাজে নিচের কোনটি লীন বর্ণ, কোনটি নিলীন বর্ণ, কোনটি বিলীন বর্ণ? তো কি অ। তো আজকে এ পর্যন্ত থেমে যাব, ঠিক আছে? 11টা বেজে গেছে আমাদের। আমরা যদিও দেড় ঘন্টা ক্লাস নিতে চেয়েছি, 1.5 ঘন্টাতে ইনশাল্লাহ নিব। কোনো দিন হয়তো 5 মিনিট বেশি হবে, কম হবে, 10 মিনিটও বেশি হতে পারে। আগামী দিন তাহলে পরীক্ষা দিতে হবে ক্লাস শেষে। আগামী দিন 10:30টায় শেষ করব, তারপর হয়তো 15 মিনিট বা 20 মিনিট বা 10 মিনিট হয়তো আমি টাইমটা দিয়ে দিব, প্রশ্নে থাকবে। আগামী দিন 25 নম্বরের, প্রত্যেক দিন এখন থেকে যে শুরু হলো, প্রত্যেক দিন 25 নম্বরের করে পরীক্ষা। তাহলে আগামী দিন কি
ক্লাস করবেন, করে তারপরে পরীক্ষা দিতে হবে। ক্লাসের পরে আপনাদের এই সাইটে আমরা প্রশ্ন দিয়ে দিব, গুগল ফর্মে আমরা পদ্ধতি দিয়ে দিব, আপনারা পরীক্ষা দেবেন। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যেটুকু বললাম, আপনাদের কাজ হচ্ছে এখন মাথা তো গরম হয়ে গেছে, এখন ঠান্ডা করবেন, করে কালকে আরেকবার একটু, আজকে রাতে ঠান্ডা করে, তো আজকে যদি রাতে সুযোগ না পান, আগামী কাল সকালে উঠে আরেকবার একটু আমার এই কথাগুলিকে আপনার হ্যান্ড নোটে আরেকবার একটু ঠান্ডা মাথায় একটু বিচার করে মাথায় নেবেন। মেমোরাইজ না, জোর করে না, কষ্ট করে না, বাংলা ব্যাকরণটাকে একটু কি ভালোবেসে একটু মজা করে আমরা শিখবো। এটাই তো আমার চ্যালেঞ্জ। আমি যখন দিয়েছিলাম আপনাদের ভিডিও ক্লিপ, তখন বলেছিলাম যে দেখেন, বাংলা ব্যাকরণকে সহজ করে সরল করে আপনাদের কাছে আমি সারা বাংলাদেশে পৌঁছাবো, এটি আমার চ্যালেঞ্জ। এই জন্য আমি কিন্তু অনলাইনে হাজির হয়েছি। তা আপনারা যদি আমাকে সঙ্গে সহযোগিতা করেন, আমাকে যদি ভালো লাগে, তাহলে নিশ্চয়ই আমার প্রশংসা করবেন, সুনাম করবেন। আপনাদের মধ্যে আমি সারা বাংলাদেশে বাংলা ব্যাকরণকে একটু সহজ করে এইভাবে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিব। ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামী আবার বুধবারে, তাই না? বুধবার রাত 9টায়। তো সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।